আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, গত ১.৫ দশক ধরে নানানভাবে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, নাগরিকদের অমর্যাদা করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। জবরদখল, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দাম্ভিকতা, দলবাজি আর ক্ষমতার দাপটে কোণঠাসা ছিল দেশের সাধারণ মানুষ। এই ১.৫ দশকে সরকার প্রধান যে গল্প শুনিয়েছে, রাষ্ট্র যে বয়ান তৈরি করেছে, তাই মানতে বাধ্য করা হয়েছে অসহায় জনগণকে। কিন্তু সুযোগ যখন এসেছে, কড়ায় গণ্ডায় শোধ নিয়েছে জনগণ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ক্ষমতার দানব স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্ট তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অপ্রতিদ্বন্দ্বী আর অপ্রতিরোধ্য হয়ে ওঠা আওয়ামী লীগ সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনা প্রবাহের দিকে ইঙ্গিত করে বলেছেন, ৫ই আগস্ট থেকে শেখার আছে অনেক। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কি পরিণতি হয় তা শিক্ষা দেয় ৫ই আগস্ট। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার এমন বোধ, মন্তব্য ও বক্তব্য যেমন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে, তেমনি তার দলের কিছু নেতাকর্মীর দখল, তাণ্ডব ও আগ্রাসী মনোভাব তীব্র সমালোচনার জন্ম দিচ্ছে এবং কেউ কেউ শেখ হাসিনা সরকারের অপকর্মের সঙ্গে তুলনাও করা শুরু করে দিয়েছে দলটির। অন্যদিকে জামাতের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পদ পদবি দখলের অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা কারো কারো বিরুদ্ধেও নানান অভিযোগ তোলার চেষ্টা চলছে। ঠিক এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ৫ আগস্ট কি শিখল রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ফ্রিল্যান্স সাংবাদিক এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার সাইদ আবদুল্লাহ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন। এবং বরাবর আমরা যে কথাটি আপনাদেরকে উদ্দেশ্য করে বলে থাকি যে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা রয়েছে নির্বাচন সংস্কার, বর্তমান সরকারের যে কর্মকাণ্ড, ৫ই আগস্ট থেকে রাজনৈতিক দলগুলো কী শিখলো, সব কিছু নিয়ে আপনার যে ভাবনা, সেই ভাবনা আমাদেরকে আপনি ফোন করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে আবু আলম শহীদ খান, আপনার কাছে আসতে চাই যে আমরা পরস্পর অভিযোগের জায়গাটি দেখছি, আবার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সম্মানিত যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এবং অন্যান্য দলগুলো, কিন্তু জামাতের প্রধান তিনিও বলছেন, আপনারাও বলছেন যে ৫ই আগস্ট থেকে শিখতে হবে, না শিখলে যারা শিখবে না তারা পিছিয়ে পড়বে। কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে আমরা অনেক কিছু শিখেছি এবং এই শেখার মধ্যেই তো আছি এখনো, আর শেখার চেষ্টা করছি। শেখার তো শেষ নাই, সুতরাং আমাদের শিখতে হবে, জানতে হবে এবং নানান সমস্যা আসবে, নানান চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জগুলো উত্তরণ ঘটিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা তো এখনো পরস্পর অভিযোগ শুনছি। বিএনপি বলছে একটি রাজনৈতিক দল, অর্থাৎ বিএনপি যার কথা বলছে সে জামাত যে একটি বলছে যে একটি রাজনৈতিক দল, সেটি বলছে বিএনপির কথা। এই যে বক্তব্য, ইঙ্গিত করে যে বক্তব্য, এবং ৫ই আগস্টের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে শিক্ষা, সেটি রাজনৈতিক দলগুলো ধারণ করা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে এখনও যদি এরকম ইঙ্গিতময় বক্তব্যের জায়গাগুলো থাকে, তাহলে জন আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু? না, জন আকাঙ্ক্ষা তো জনগণের আকাঙ্ক্ষা, জি, সেটা তো রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই উপলব্ধি করে, কারণ তারা জনগণকে প্রতিনিধিত্ব করেন এবং তারা তো জনগণের সাথেই আছেন। তারা তো আর অন্য কারো কাছ থেকে কিছু পাবেন না, কিছু জানতেও পারবেন না। দেশে যে গণতন্ত্র আছে, গণতন্ত্রের একটা প্রমাণ হলো যে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সমস্ত পরিস্থিতি ইন্ডিপেন্ডেন্টলি ব্যাখ্যা করতে পারছে। এখন রাজনৈতিক দলগুলোতে একটি রাজনৈতিক দল দেশে নাই। দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকা মানেই হচ্ছে তাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে, ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতে পারে, বাট প্রধান লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ, জনগণের মঙ্গল এবং গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সংস্কার একটা চ্যালেঞ্জ, সেই সংস্কারগুলো মধ্যে দিয়ে আরও কতটা ভালোভাবে আমরা দেশকে এগিয়ে নিতে পারি, এবং ফাইনালি একটা নির্বাচন, এবং নির্বাচনের সময়ে নির্বাচনের রূপরেখা, নির্বাচনের রোডম্যাপ, এটা নিয়েই আমাদের মধ্যে মনে হয় কিছুটা টানাপোড়েন চলছে, এবং প্রত্যেক রাজনৈতিক দল তাদের যা মনে করেন তারা সেইভাবে তারা টানাপোড়েন কি বাড়বে না আরো নির্বাচন ঘনিয়ে আসলে কমতে পারে? আপনার কাছে কি মনে হয় আরো বাড়বে কিনা? এটি নির্বাচন তো ঘনিয়ে আসছে না এখনো,
ঘনিয়ে আসলে বাড়বে কিনা এটা পরে আমরা বুঝতে পারবো, কিন্তু নির্বাচন নিয়ে টানাপোড়েন আছে যে নির্বাচনটা আসলে কখন হবে সেটার পরিষ্কার রোডম্যাপটা কি। যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অল্প কিছু সংস্কার কোড অ্যান্ড কোড, এটা আমি বুঝতে পারি না, কারণ এটা কি আমি তো জানি না এখনো, এবং আমাদের কাছে ক্লিয়ার না। অল্প কিছু সংস্কারের জন্য আমাদেরকে একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে। তাহলে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর মাসে নির্বাচন, মানে এই বছর যখন আমরা কথা বলছি। আর যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছে আরো একটু বেশি সংস্কার করতে, তাহলে জুন জুলাই মাসে নির্বাচন। মানে সেই প্রসঙ্গ ধরে আমরা আলোচনা শুনবো। বললাম শহীদ খান, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আব্দুল্লাহ সাইদ আপনার কাছে আসতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর 5ই আগস্ট থেকে তার যে শিক্ষা, জন আকাঙ্ক্ষা অথবা জনগণ যেভাবে রাজনীতি কিংবা ক্ষমতার বিষয়টি, নির্বাচন ব্যাপারগুলো দেখতে চায় এবং জন অধিকারের প্রশ্নে, নাগরিক সেবার প্রশ্নে যে বিষয়গুলো জড়িত, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, আমরা জনসম্পৃক্ততার প্রসঙ্গগুলো রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্যে বা সংস্কারের তাদের আয়োজনের জায়গাতে কতটা পরিবর্তন দেখছি গত 5 মাসে। রাজনৈতিক দলগুলো যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের জন্য কোনো কমিশন করলে সেটা বাংলাদেশের বাস্তবতা আদৌ কাজ করতো কিনা, নাকি তারা নিজেদের থেকেই পরিবর্তন হবে এমনটি আমাদের প্রত্যাশা, কতটা দেখছেন? একটা কথা খুব খোলামেলাভাবে বলে রাখাটা ভালো। আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, 5 আগস্টের আগের রাজনীতি আর 5 আগস্টের পরের রাজনীতি অনেক বেশি আলাদা। এবং বাংলাদেশে যারা টিপিক্যাল রাজনীতি করতে চায়, খুবই স্পেসিফিক্যালি বলতে গেলে টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশ যে জায়গাতে ছিল, নেতাকে প্রশ্ন করা যেত না। ইনফ্যাক্ট একটা টক শোতে বসেও, অনেক টক শো আছে যে জায়গায় এসে খোলা কথা বলার জন্য টক শো থেকে বের হয়ে যাওয়ার টাইমে বিভিন্ন এজেন্সির লোক এসে তাদেরকে থ্রেট করেছে। এই বাংলাদেশেই হয়েছে। আর দলীয়ভাবেও নেতাকর্মীদেরকে যেটা সবক যেটা দেওয়া ছিল যে নেতার কখনো ভুল ধরা যাবে না, আর যদি কোনো রাষ্ট্রীয় পদ পদবিতে বসে থাকে তাহলে এখন কি যাচ্ছে? আমি মনে করি ওই দমবন্ধ অবস্থা থেকে অনেকটা ভালো হয়েছে। বলছি না যে 100%ই ভালো হয়েছে। সো 5 আগস্টের পরে এই অনেকটা ভালো হয়েছে, এই জায়গায় একটু শুনতে চাই যে এই যে জনসম্পৃক্ততার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেটি অনেকটা ভালো দেখছেন পরিস্থিতির কারণে ভালোটা দেখছেন? আমার কাছে শুধুমাত্র পরিস্থিতি না, অনেক জায়গায় জেনুইন কমিটমেন্টও আমার কাছে মনে হচ্ছে। কিন্তু সেই ব্যাপারটার আবার দুইটা ফারাক আছে। আমি আসলে খোলামেলা কথা বলতে পছন্দ করি। রাজনৈতিক দল যখন আপনি বলছেন, আপনি আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান কনটেক্সটে আলোচনা করার জন্য বিএনপি, জামাত, অন্যান্য দল যেগুলো আছে এবং একই সাথে ছাত্রদের দল যদিও এখনো জন্মলাভ করেনি, কিন্তু সেই প্রক্রিয়া তো আশি করছে। তো সেটা নিয়েও কথা বলা যায়। সো মোটা দাগে এইভাবে যদি আমরা কথা বলার চেষ্টা করি, বিএনপির জায়গা থেকে সর্বোচ্চ ব্যক্তিকে যদি আমরা তারেক রহমানকে ধরি, তার কথাবার্তা, তার যে ধরনের মেসেজ যা তিনি কনভে করছেন, আমার কাছে মনে হচ্ছে উনি প্রচন্ড সংস্কারপন্থী কথাবার্তা বলছেন। কিন্তু তার এই মেসেজের রিফ্লেকশনটা বিএনপির রুট লেভেলের নেতাকর্মীরা অনেক জায়গাতেই ঠিক মতো ধারণ করতে পারছেন না। কারণ কি? আমার কাছে মনে হচ্ছে ওই যে অনেকেই এখনো পুরানো ধ্যান ধারণা নিয়েই বসে আছেন। কিন্তু বিএনপি কিন্তু আবার ব্যবস্থাও নিচ্ছে, 1000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করছে, যেটাও নজিরবিহীন ঘটনা এই কয়েক মাসে যেটা করছেন। এবং তারেক রহমানের এই ব্যবস্থায় আপনারা আস্থা রাখতে পারেন? আমার কাছে মনে হয় সেটা সময় বলে দিবে। কিন্তু সোফার ব্যবস্থা যে নেওয়া হচ্ছে এটাই তো নজিরবিহীন ঘটনা। কিন্তু আরেকটা ব্যাপার নিশ্চিত করাটা জরুরি, এটা রিফ্লেকশন তখনই বোঝা যাবে রুট লেভেলের অনেক নেতাকর্মী এখনো যারা চাঁদাবাজি করছে, অনেক উল্টাপাল্টা কাজের সাথে জড়িত আছে, তাদেরকে যদি রাজনীতির ময়দান থেকে তাদেরকে যদি নমিনেশন না দেওয়া হয়, তাদেরকে যদি দলীয় পদ পদবিতে এঙ্গেজ না করা হয়, তখন আমরা বুঝতে পারবো যে জেনুইন রিফ্লেকশনটা ঘটছে। অ্যাট দ্য সেম টাইম জামাতের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে কর্তৃত্বটা ফলানোর যে চরিত্র যেটা আছে সেটাও কিন্তু চলমান আছে। একই সাথে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, তাহলে কি শিখলো, মূল স্পিরিটটা ধারণ করতে পারলো কিনা? এটা অতীতের তুলনায় ভালো হচ্ছে, কিন্তু এই ভালোটাকে আমি অন্তত যে জায়গাতে এখন এখানে প্রশ্ন হলো যে ভালো না, আব্দুল্লাহ সাইদ, প্রশ্নটা হচ্ছে যে ভালো হয়ে যাচ্ছে নাকি ভালো সাজার চেষ্টা চলছে? প্রশ্নটা কিন্তু এখানে ভালো সাজার চেষ্টা করছে কিনা এইটা বোঝা যাবে ইলেকশনের পরে। ইলেকশনের আগ পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতে চাই যে তারা চেঞ্জ হওয়ার চিন্তাটা করছে, কিন্তু ইলেকশন হওয়ার আগে আমরা যদি বলি পুরোপুরি ভালো হয়ে গেছে, তাদের কাজই দেখলাম না, কাজ না দেখার আগে তো পুরোপুরি ভালো। তার মানে কি কর্ম দেখেই মূল্যায়ন করতে চান? কর্ম দেখে মূল্যায়ন করতে চান। আব্দুল্লাহ সাইদ, অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনার সূত্র ধরে আমি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্সিপাল আসতে চাই যে আপনার দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তারা অনেকেই ধারণ করতে পারছেন না। তার মানে কি তারা জানেন যে এই যে ব্যবস্থা যা হচ্ছে এখান থেকে কিভাবে কাটিয়ে উঠতে হয় সেই কৌশলও তাদের জানা আছে। আগামী নির্বাচনে এই আমাদের রাজনৈতিক দলগুলো
দলগুলোকে, আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, বড় দলগুলোর ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্যের যে অভিযোগগুলো আছে, এই প্রসঙ্গগুলোর সাথে জনসম্পৃক্ততা অর্থাৎ জন আকাঙ্ক্ষা, জনগণ কিভাবে রাজনীতিকে দেখতে চায়, সেই জায়গা থেকে পরিশুদ্ধতার প্রশ্নে শতভাগ না হলেও কতটুকু আপনাদের অগ্রগতি? দেখুন, আজকে ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি একটু যে প্রসঙ্গ আপনি আমাকে বলেছেন সেটার ব্যাপারে বলতে চাই। যে জানেন যে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির নামে যে একটা ধ্বংসাত্মক কাজ চালিয়েছে, এবং একটা মানে রাজনীতি মানেই মনে হচ্ছে যে একটা অবৈধ পথে টাকা বানানোর একটা পথ, রাজনীতি মানেই হচ্ছে বা ক্ষমতাসীন দল মানেই হচ্ছে যে অবৈধ টাকা বানানোর একটা মেশিন। তো এরকম একটা ধারণা কিন্তু প্রতিষ্ঠিত করেছে, টাকা এদেশে উৎপাদিত হয়েছে। তো মনে করে যে টাকার একটা গাছ আছে, গাছটা ঝাঁকি দিলেই বোধহয় টাকা পড়ে, এরকম একটা তারা পরিস্থিতি তৈরি করেছিল। তো সেই রাজনীতির বা সেই যে ধারণাটা, এটা সংক্রমিত হয়েছে, আমি অস্বীকার করব না, বিভিন্ন জায়গায় এটা সংক্রমিত হয়েছে, কিন্তু সেটার পরিমাণটা কি? যেভাবে বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, সেইভাবে কিন্তু না। যেমন আজকে একটা রিপোর্ট দেখেন, আপনি বিরুদ্ধে নিচ্ছেন কেন? এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেভাবে বলা হচ্ছে ব্যাপকভাবেই বলা হচ্ছে, যেটা যেমন আজকে দেখলাম যে পটুয়াখালী শহরে, এইমাত্র আমি এখানে বসেই আমি একটা নিউজ দেখলাম, পটুয়াখালী শহরে লেকপাড়ে ছিনতাই করতে গিয়ে জনগণের পিটুনি খেয়ে ছাত্রদল পরিচয় দিয়ে পালিয়ে গেছেন তারিকুল ইসলাম রাহাত নামে ছাত্রলীগের এক কর্মী। সে বলেছে আমি ছাত্রদল করি, পরে ধরার পরে তার পরিচয় সূত্রে জানা গেল সে ছাত্রলীগের কর্মী। এরকম ঘটনা তো ঘটছে। কে দেখবে এগুলো? এটা প্রশাসন দেখতে হবে। এটা তো বিএনপির পক্ষে এটা পাহারা দেখা সম্ভব নয়। কিন্তু তৃণমূল পর্যায়ে আপনাদের নেতা আমি আসছি। তারপরে আমাদের কিছু ব্যক্তি, কিছু বিপদগামী কর্মী, কিছু এই সংক্রমিত হয়ে করছে না, এটা অস্বীকার করব না, কিন্তু আপনাকে দেখতে হবে আমরা কি আওয়ামী লীগের মতো গা বাঁচানো কাজ করছি? তা নয়। বিএনপি একমাত্র দল যে তার বিপদগামী কর্মীদেরকে শুধু দল থেকে সাংগঠনিক ব্যবস্থাই নিচ্ছে না, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে। সেটি তো আছে, কিন্তু প্রিন্স ভাই যে আলোচনাটি আছে, যে ব্যবস্থাগুলো গ্রহণ করছেন, তার প্রেক্ষাপটে বাংলাদেশের বাস্তবতাকে সামনে রেখে অনেকে বলছেন বিএনপি ভালো সাজার চেষ্টা করছে। এটা দেখুন, যারা এসব কথা বলেন তাদের চোখ ভালো না, চোখের চিকিৎসা করানো, মনও ভালো না তাদের। তো আমি বলবো, কারণ এটাকে আপনার একটা মানে ভালো মন দিয়ে দেখতে হবে। আমার একটা ভালো উদ্যোগকে আপনি সমর্থন করবেন না, আপনি ভালো বলবেন না, শুধু খারাপটাই দেখবেন। সব খারাপ কাজ করি। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আজকেও বলেছেন যে লোকটি, যে ব্যক্তিটি আমার দলের জনগণের বিরুদ্ধে চলে গেল, তাকে আমার ওন করতে আমি পারবো না, এখানে আমাকে স্বার্থপর হতে হবে। মেসেজ ক্লিয়ার। নির্বাচনে এরকম থাকবে, অবশ্যই নির্বাচনে থাকবে, নির্বাচনের পরেও থাকবে। তারেক রহমানের যে স্টেটমেন্ট, একটা পলিসি স্টেটমেন্টের কথা স্মরণ করিয়ে দিই, আমি মাঝে মধ্যেই বলি। তিনি বলেছেন 5ই আগস্টের যে পরিবর্তন, এটা শুধুমাত্র ক্ষমতার হাতবদল হিসেবে আমরা দেখতে চাই না, এটাকে রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনে আমরা পরিণত করতে চাই। এই জন্যই তিনি আজকে এই যে রাজনীতির যে সংস্কার, সেই সংস্কার নিয়ে কিন্তু আজকে তিনি তৎপর। 31 দফা নিয়ে তিনি তৎপর, এবং আমাদেরকে প্রশিক্ষিত করে তুলছেন। নিজে সেই প্রশিক্ষণ কর্মশালায় নিজে শিক্ষকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। আজকে প্রিন্স ভাই এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ। আসতে চাই সাহেব মোস্তাফিজ আপনার কাছে, যে আসলে আমরা এই বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যেরকম পরস্পরের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের প্রসঙ্গ ইঙ্গিত করে যেরকম অভিযোগ করছে, এই দুইটি শিক্ষার্থীদের যে দুইটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে থেকে কিন্তু আমরা নানা ধরনের অভিযোগ আমরা শুনছি, গণমাধ্যমে আসছে। সেটি আপনাদের নিজেদের স্বচ্ছতার প্রয়োজনেই তো তদন্ত করে সেগুলো প্রকাশ করা দরকার। কতটুকু করছেন? এখান থেকে আপনার সাথে আলোচনাটা শুরু। জি অবশ্যই, মানে আমাদের যে নতুন দুটি প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটি জায়গা প্ল্যাটফর্মের থেকে আসলে তরুণদের নেতৃত্বে কাজ করার একটা জায়গা তৈরি হয়েছে, এবং কিছু কিছু জায়গায় আমরা এরকম যেখানে অভিযোগ পেয়েছি আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়েছি। তার কোথাও আপনাদের সমন্বয়কদের বা আপনাদের দুটি প্ল্যাটফর্মের সদস্যদের নিজেদের নেতাকর্মীদের কাছে বা সমন্বয়কদের কাছে তোপের মুখে পড়তে হয়েছে এই দুর্নীতির অভিযোগের কারণে, তারা যে অভিযোগগুলো উত্থাপন করেছেন, কিন্তু ওইভাবে আমরা কি ব্যবস্থা দেখছি?
হ্যাঁ, আমরা আমরা যেই দলীয়গত জায়গা থেকে সেখান থেকে তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আবার কিছু কিছু কাউকে জায়গায় বহিষ্কার করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, অনেকজনকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন জায়গাতে এই অভিযোগটি আছে সাহেব মুস্তাফিজ, একদম খোলাখুলি আলোচনা, কারণ যাতে স্বচ্ছতা আসে। সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে সেই কমিটিগুলো চাঁদাবাজি করছে, এই অভিযোগও আছে। এরকম যে কয়টা আমরা যদি অভিযোগ পেয়েছি, আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আমরা উইদিন 24 আওয়ার্সের মধ্যে ব্যবস্থা নিয়েছি। এরকম আমাদের অনেকগুলো নজিরবিহীন ঘটনা রয়েছে। মানে সেক্ষেত্রে কি আপনারা এটা প্রমাণ করতে চান যে নতুন যে রাজনৈতিক দলটি আপনাদের আসবে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থার গ্রহণের প্যাটার্নগুলো এরকম হবে? একদম, আমরা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। মানে আমরা আসলে ওই ঘুরায় পেঁচায় আসলে এতদিনের জন্য বহিষ্কার ওইরকম না, ডিরেক্ট অ্যাকশন। মানে তরুণদের রাজনীতির ক্ষেত্রে দলীয় জায়গা থেকে আমরা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। আবার আপনারাই বলছেন যে দেশের বর্তমান যে বাস্তবতা, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে ফিলসফি অথবা জনসম্পৃক্ততার প্রশ্নে তাদের যে প্রক্রিয়া, আপনারা কেউ কেউ বলছেন জিয়াবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না, নতুন একটা বাদ তৈরি হবে। এটা কি বাদ? এটা জনগণবাদ, মানে পাবলিকের যে চাওয়া আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেইটা। মানে আমরা আসলে কাউকে আসলে অসম্মান করার জায়গা এখানে নেই। ধরেন শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, তাদের যে অবদান সেটাকে আমরা সবাই স্বীকার করি এবং সেই জায়গাটা অবশ্যই আছে। হ্যাঁ, 1-এর আগে অবশ্যই। তবে 72-র পরে যেই সমালোচনাগুলো জায়গা থাকবে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তবে আমাদের যেই জায়গাটা আমরা চাচ্ছি যে জনগণের যে আকাঙ্ক্ষা, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি যেন না গড়ে ওঠে, ব্যক্তি নির্ভর, ব্যক্তি আইডিওলজিকে পূজা করে এই অমুক শতবর্ষ তমুক দিবস এইগুলাকে যেভাবে পুঁজি করে রাজনীতিগুলো আমরা বিগত 17 বছরে দেখেছি, আমরা নতুন করে চাই না যে আবার কোনো ব্যক্তিকেন্দ্রিক আবার কোনো রাজনীতি গড়ে উঠুক। বরঞ্চ সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের কি আকাঙ্ক্ষা, সেই কেন্দ্রিক রাজনীতিটা আমরা তরুণরা করতে চাই। দলের প্রশ্নে চলমান বা পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে যে বিভেদের আমরা ইঙ্গিত পাচ্ছি, সেটি কি নিয়ন্ত্রিত বা প্রশমিত হবে কিনা? আমরা তো চাচ্ছি যে আপনারা তো ফেব্রুয়ারি মাসে নতুন দল আসবে, সেটাই তো আমরা জানি। আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি অথবা শেষের দিকে আমরা চেষ্টা করছি। নাম কি চূড়ান্ত বলা যাবে? নাম এখন আসলে চূড়ান্ত হয়নি। নাম এখনো চূড়ান্ত। আমরা অন্যান্য যেসব দলগুলো আছে আমরা তো মানে আশা করছি তারা আমাদেরকে সঠিকভাবে ওয়েলকাম করবে এবং নতুন আরো দল আসবে। এটি তো প্রত্যাশা করেন। এটাই অবশ্যই, এটি তো প্রত্যাশা করেন। রাজনৈতিক দলগুলো একটা তারা অভিযোগ অথবা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সেটা পরবর্তী পর্যায়ে আপনার সাথে আলোচনা করছি। আমি একটু সাদেত হোসেন সেলিম ভাই আসতে চাই। শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম, আমাদের রাজনৈতিক দলগুলোর যে মুজিববাদ কিংবা জিয়াবাদের প্রসঙ্গ বা আপনার দলের যে ফিলসফি, জনসম্পৃক্ততার জায়গাগুলোতে তারা নানা ধরনের প্রশ্ন রাখছে এবং নতুন এক ধরনের প্রক্রিয়া অথবা ফিলসফি, একটা বাদ বা মতবাদের দিকে তারা ধাবিত হতে চাচ্ছে জনসম্পৃক্ততাকে কেন্দ্র করে। কিভাবে দেখছেন এই জায়গা থেকে এই তরুণদের সাথে আপনাদের বিভেদের জায়গাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। তরুণদের সাথে তো আমাদের বিভেদের কোনো জায়গায় নেই এবং তরুণদের সাথে আমাদের বিভেদের কোনো প্রশ্নই আসে না। কারণ আপনার তারুণ্যের শক্তিকে আমরা সবসময়ই গ্রহণ করেছি। কমরেড মাহসুদ্দিন বলেছে, এই পৃথিবী তোমাদের, আমাদের, অবশেষে তোমাদের। তিনি তরুণদেরকে ভোরের সূর্যের সাথে তুলনা করে এই বক্তব্যটা দিয়েছেন। আমরা তো একসময় তরুণ ছিলাম, আমরা তরুণ থেকেই তো রাজনীতি করে করে এই পর্যায়ে এসেছি। সুতরাং তরুণদের সাথে আমাদের কোনো বক্তব্য নেই, কোনো বিরোধ নেই। কিন্তু একটা কথা, ধরুন জিয়াবাদ এই শব্দটা আমি কখনোই শুনি নাই। আমি এই শব্দটা কখনোই শুনি নাই। তারা আবিষ্কার করলো না, তারা আবিষ্কার করেছে। ধরেন এখানে মুজিববাদ ছিল, মুজিববাদটাকে কবর হয়ে গেছে, মুজিববাদটাকে কবর হয়ে গেছে। আবার শেখ হাসিনা নতুন করে আবার মুজিববাদটাকে কবর দিয়েছেন। তিনি এক কবরের মধ্যে 3টা লাশ দাফন করেছেন। এক কবরের মধ্যে আওয়ামী লীগকে দাফন করেছেন, এক কবরের মধ্যে শেখ হাসিনা নিজে দাফন করেছেন, এক কবরের মধ্যে মুজিবকে দাফন করেছেন, তার মুজিববাদটা দাফন হয়েছে। এখন আমি চট্টগ্রামের মানুষ, আমি চিটংয়ে নাসিরাবাদ জানি, আগ্রাবাদ জানি। নাসিরাবাদ আগ্রাবাদ থাকতে পারে, কিন্তু জিয়াবাদ নামে কোনো কিছু এখানে আছে বলে আমি মনে করি। এটা কি মনে করেন এই যে শিক্ষার্থীদের বক্তব্য আপনাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করছে? আমরা বিএনপি বা বিএনপি সমান রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মিডিয়া সন্ত্রাসের শিকার হচ্ছে। এটা কেমন ভাই? যেমন আপনারা বললেন যে দখল তাণ্ডব। হ্যাঁ, দখল তাণ্ডব। ঢাকা শহরের মধ্যে আপনি একটা জায়গায় বলেন যে কোথাও দখল হয়েছে, 300 এমপির কোনো একটা বাড়ি দখল হয়েছে বলেন। এই যে ডিবি হারুন, এই যে পাখির মতো গুলি করে হত্যা করার মহানায়ক, তার বাড়িটা দখল করা হয়েছে, এটা আপনি বলেন? দখল করা হয় নাই। বিভিন্ন এই যে সায়েন্স ল্যাবে ওখানে একটা ব্যবসায়ীকে তার যে অফিস দখল করা, সেটির ঘটনা তো নিশ্চয়ই আপনার জানা আছে। সায়েন্স ল্যাবরেটরিতে যে অফিসটা দখলের ব্যাপারে, সেখানে তো তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সাইজ করার জন্য তাদের একটা রাজনৈতিক পরিচয় কিন্তু আছে ভাই। তাদের কমিটি নিয়ে আপনার সেখানে দ্বন্দ্ব। আমি আপনাকে বলি, উত্তরাতে বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতিগুলো ধরুন একেবারে তৃণমূল পর্যায়ে দ্বন্দ্ব, কিন্তু সে তো শক্তি দেখায়, কেন্দ্রের শক্তি দেখায় ভাই। কেন্দ্রের শক্তি বিএনপি কোথাও দেখায় না। আমি আপনাকে বলি, আমি উত্তরাতে বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতি আছে, সেক্টর কল্যাণ সমিতিগুলোতে গিয়ে আপনার সমন্বয়কদের একটা শক্তি দেখানো হচ্ছে।
সেখানে আমি আমাকে একটু কথা বলতে দেন, কথা বলতে যদি দেন তাইলে বলে আমরা তো শুধু ওবায়দুল কাদের প্রসঙ্গ বা সমন্বয়ের প্রসঙ্গ না, যেখানেই অনিয়ম হচ্ছে সেই কথাগুলো তো মিডিয়া বলছে। ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হইলে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, এবং এই নির্মমভাবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে এটা তো আমরা নিজেরাও চিন্তা করি নাই। কিন্তু আমি আপনাকে বলি, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ, সেখানে 8টা মার্ডার হয়েছে, 2টা লাশ পাওয়া যায়নি। 5 তারিখে কেউ বলতে হয়নি আমাকে, আমি 5 তারিখ ভোর রাত্রে রওনা দিয়ে আমি 9টা বাজে সেখানে বিশাল জনসভা। না, তার মানে সেলিম ভাই আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির নেতা কর্মীরা কোথাও কিছু করছে না, সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে? না, আমি ওটা বলছি না। আমি বলছি না যেভাবে আপনারা বলছেন যে দখল করছে, যেভাবে চাঁদাবাজি করছে, যে ব্যাপারটা পুরো দখল হয়ে গেছে সেটা তো আমরা বলছি না, যে সমস্ত জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেগুলো আমরা বলছি। ইমরান হোসেন প্রিন্স সাহেব বলেছেন যে গত 15 বছর রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই গড়ে উঠেছে চাঁদাবাজি, দখলদারি, রাজনৈতিক কর্মীদের মনোজগতের মধ্যে। এখন তো তারা নাই, তাহলে এখন তো ওগুলো থাকবে না, সেটাই আমরা তো প্রত্যাশা করি। আমাকে বলতে দেন সেলিম ভাই, বলুন। আমি বলছি না যে আমি আওয়ামী লীগ বিরোধী কথা বলছি, আমি বলছি 15 বছর পর্যন্ত সরকারি দলগুলো একটা সংস্কৃতি চালু করেছে, মানে কি রাজনীতি মানে চাঁদাবাজি, রাজনীতি মানে দখল, রাজনীতি মানে সন্ত্রাস, রাজনীতি মানে টাকা উৎপাদন, রাজনীতি মানে টাকা উৎপাদন। কারণ আপনি দেখেন না সূত্রপুরে একটা আওয়ামী লীগের সেক্রেটারি বাসার মধ্যে বাংলাদেশ ব্যাংক পাওয়া গেছে, আপনি দেখেন না সেটা? এটা হয়েছে আপনার সাভার ছাত্রলীগের প্রেসিডেন্টের 200 কোটি টাকার মালিক, আপনার রাজবাড়ী ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি 1000 কোটি টাকার প্রচার করার বিরুদ্ধে অভিযোগ এসেছে। না, এখন তো বাস্তবতা ওখানে যে এর ভবিষ্যতের পুনরাবৃত্তি ঘটবে কিনা সেলিম ভাই যেটা বলছে যে মনোজগতের মধ্যে থাকার কারণে প্রথম দিকে কিছু কিছু যে ঘটনা ঘটেও থাকে, তারেক রহমান সাহেব অত্যন্ত নিষ্ঠুরভাবে এটা দমন করেছেন, অনেকে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছেন। এখন তো কোনো জায়গা থেকে সেইভাবে শোনা যাচ্ছে না, দখল বলেন, চাঁদাবাজি বলেন, সন্ত্রাস বলেন, অনেক কমে এসছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমি আপনাকে বলি, গতকালকে নারায়ণগঞ্জের ঘটনাটা কি আপনি জানেন? নারায়ণগঞ্জে কি ঘটনা? বিএনপি 2টি সংগঠনের যে ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে সেখানে সংঘাত, সহিংসতা। এটা তো রাজনীতির একটা অঙ্গ, এটা প্রত্যেকটা মারামারি করবে, এটা অঙ্গ হয় না। এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে তো মারামারিটা হয়েছে, কিলাকুলি করলে একটা মানা যেত, এর মধ্যে একটা রিদম আছে, কিন্তু মারামারি করলে এটা গ্রহণ করা যায় না? আমার কোথাও গ্রহণ করা যায় না। আমরা তো রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই, আমাদের মনোজগতের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এসে গেছে। আমি আপনাকে বলি, আমরা যখন দেখছি শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা, আমরা যখন দেখছি যে শেখ হাসিনার সাথে ইমামের পালিয়ে যাওয়াটা, আমরা যখন দেখি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সালমান 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটা, তখন আমাদের রাজনৈতিক মনোজগতের মধ্যে একটা পরিবর্তন এসেছে। রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রাজনীতি করা যাবে না। তাহলে এই জায়গাতে এই যে অনিয়মগুলো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে 5ই আগস্টের পরে এখানে তো একটা স্পষ্ট করে একটা দাড়ি হবে, একটা পুলিশ স্টাফ হবে, সেটা হচ্ছে না। এই জায়গাতেই তো আমাদের প্রশ্ন। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের আমি আপনার কাছে সেলিম ভাই একটা উদ্ধৃতি করলো ওবায়দুল কাদের সাহেবের, যে মানে তারা যখন ক্ষমতাচ্যুত হবে 5 লাখের উপরে মানুষ মারা যাবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি মানে যেসব বিদ্যমান দলগুলো আছে তারা একটা নতুন একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে। অনেক আওয়ামী লীগের এরকম নেতাকর্মী আছে যাদেরকে আসলে তারা শেল্টার দিয়েছে, তাদের যে টাকা পয়সা আছে সেটা নিয়ে তাদেরকে সেফ এক্সিট করার জন্য তারা সাহায্য করেছে। আবার এই অভিযোগ কিন্তু আপনাদের কারো কারো ব্যাপারে আমরা শুনি, অভিযোগ হিসাবে শুনি যে সহযোগিতা করেছে পালিয়ে যেতে। আমাদের ক্ষেত্রে এরকম সহযোগিতা সেই অভিযোগ আছে। প্রিন্স ভাই কিছু যোগ করবেন? না, শুনেন, প্রথম কথা হলো আওয়ামী লীগের সাথে আমাদের বন্ধুত্ব প্রশ্নই উঠে না। আমরা জীবন দিয়েছি, হাজার হাজার ভাই। ওই একটা পালাতক স্বৈরাচার ফ্যাসিস্ট, সে কি বললো তার মুখের বয়ান আপনার কাছে প্রধান হয়ে গেল। আমাদের গাইডলাইন হিসেবে সে বলেছে, সেই কারণে সেই কথা তো এরকম কথা তো কতই বলছে। আমি যে কথা বলছি যে আমরা 15 বছর যে সাফার করেছি, 600-র উপরে গুম, প্রায় 7,500 নিহত, পঙ্গু যে কতজন হয়েছে, ক্রস ফায়ারের শিকার কতজন হয়েছে, কোনো হিসাব আছে? তো সেই দল বিএনপি ওই আমাদের উপর অত্যাচার করলো। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, ফরমায়েশি রায় সাজা দিয়ে, 25 মাস বিনা কারণে জেল খাটিয়ে, তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে মৃত্যুর মুখোমুখি করেছিল। তার সাথে আমি ঐক্য করব, বন্ধুত্ব করব? কি বলেন আপনি? অবশ্যই আমরা তো সেটাই বলতে চাই যে এইভাবে কিভাবে বন্ধুত্ব হয় একটু যোগ করতে চাই। ত্যাগ বা তিতিক্ষার জায়গা সেটা তো আমরা অবশ্যই বলি, আপনাদের যে নেতা কর্মীদের ত্যাগ। কিন্তু আপনারা এই 5 আগস্টের পরে কয়জনের বিচার চেয়েছেন? বিচারের ব্যাপারে সবার বিচার চেয়েছি। বিচারের ব্যাপারে বিচারের চেয়ে আপনাদের আপনি কিন্তু ভুল বলছেন। আমরা ইন্টেনশন
ইলেকশনের জায়গাটা বা মেইন গোলটা আমি দেখছি ইলেকশন। নো, আপনারা নো, বিচার আপনারা ফোকাস করছেন, আপনারা গোল ইলেকশন কিন্তু জায়গা আছে। না না, স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘোড়ার ঘাস কাটতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়ার ঘাস কাটতেছে, এত ঘোড়া কই ভাই, ঘাস কেটে কি হবে? না না, ওইটা বিষয় না। আপনাদের তো সহযোগিতা লাগবে, একটা বন্ধ হয়ে গেছে, সহযোগিতা আপনারা যে বলে থাকেন যে এটা আমাদের এতগুলো লোক সরকার, আওয়ামী লীগের সেক্ষেত্রে আমরা এই যে মিস্টার সাহেব বললেন যে সহযোগিতা প্রয়োজন, সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছে চাইনি না। সরকার যদি সহযোগিতা চাইতো তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের না, সরকার যোগাযোগ সরকারের সাথে সম্পর্কে কোথায় যেন কিন্তু আছে, সেই কারণেই আজকে কিন্তু এই দূরত্বটা বাড়ছে। এই জন্য আমরা সেই কারণে মিস্টার সাহেবরা বলতে পারছেন যে আমরা বিচার চাই না, আমরা শেখ হাসিনার বিচার চাই, তার পরিষদের বিচার চাই। গণহত্যাকারী, দুর্নীতিবাজ, খুনি, ডাকাত, দেশে গণতন্ত্র হত্যা করেছে, আওয়ামী লীগের বিচার হতে হবে। তাহলে কেন আমি যদি প্রশ্ন করি, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যখন সংশোধন হতে লাগলো, তখন আমরা দেখলাম খসড়া আইন গেল, সেখানে রাজনৈতিক দল বা সংগঠনেরও বিচারের ব্যাপারটা নিহিত ছিল, মানে সন্নিবেশিত ছিল। সেই ক্যাবিনেটে কেন ওইটা বাদ দেওয়া হলো? কে বাদ দিয়েছে? কোন দল প্রস্তাব করেছে ওটা দেওয়া যাবে না? ক্যাবিনেটই তো ওইটা বাদ দিয়েছে। তাহলে ওইটা যদি থাকতো তাহলে তো ওই অপরাধ ওই আদালতেই তো এটা বিচার হতো। সাহেব মুস্তাফিজ কিছু যুক্ত করবেন কিনা? না, আমি তো আমার জায়গাটা ক্লিয়ার করলাম, মানে যে তারা মৌখিকভাবে যেই সম্প্রীতি বা এটা অবিচার করা হয় বিএনপির প্রতি। ধন্যবাদ উপস্থিত সকলকে। আসলে ডিবেট শুনছিলাম, খুব ভালো লাগছিল এবং অনেক কিছু শিখছি, যেহেতু এখানে সবাই উপস্থিত অনেক মুরব্বী এবং অনেক এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান। তবে ওনাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল, যে যেমনটা ওনারা বলছিলেন যে আসলে ওনাদের কথায় আমি একটা দায় এড়িয়ে যাওয়ার বিষয়টা আমি খেয়াল করছিলাম। কোন প্রশ্নে? হ্যাঁ, বিচারের প্রশ্নে আমি আসছি, সেখানে আসছি। যে দেখুন, 16 বছর আসলে আমাদের গায়ের যেই গন্ধ যে লেগেছিল আওয়ামী লীগের গায়ে, সেই গন্ধটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিজের গায়ে মাখার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটি দলের আমি সমালোচনা করব, সেখানে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারও সমালোচনা করা যেতে পারে। যেই গতানুগতিক যে রাজনীতিটা স্ট্যাবলিশ হয়েছে, অর্থাৎ যার নাই কোনো নীতি সে করে রাজনীতি, এবং রাজনীতিটা সম্পূর্ণ পেট নীতিতে পরিণত হয়েছিল, এবং সেই পেট নীতিটাই এখন দেখছি যে অনেকে আবার সেই খাপেই কিন্তু নিজেকে খাপ খাওয়াতে চাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে তারা অনেক পরিবর্তন। আমি আসছি সেই পরিবর্তনের জায়গাটা কোথায়। যেমন যদি আমি বিএনপির কথা বলি, সেই ক্ষেত্রে আমি জানি না উনি বলছেন যে উনি কোথাও দখল দেখছেন না, কোথাও কিচ্ছু দেখছেন না, বা সীমিত পরিসরে। আপনি হয়তো আমি বলি, আমি কথা বলিনি কোথাও। আমি বলেছি যেখানেই যারা এই কাজগুলো করার চেষ্টা করছে বা করেছে তাদেরকে আমরা স্পেয়ার করি নেই, তাদেরকে শুধু সাংগঠনিক হয়তো ওই পরিমাণ দখল দেখেননি। কিন্তু আমি আপনাকে বাস্তবতা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দখলকৃত অফিস ছিল, কারণ আওয়ামী লীগ তো কখনো নিজের টাকা দিয়ে অফিস দেয়নি, তারা অন্যের জমি দখল করেই অফিস দিত, তাদের ক্লাবগুলো দিত। সেই ক্লাবগুলো এখন কারা চালাচ্ছে? আপনি একটু, আমি বলিনি, আমি কিন্তু বলিনি বিএনপি চালাচ্ছে, আপনি তৃণমূলে গিয়ে খোঁজ নেন। আমি যদি স্টুডেন্টের বিষয়ে আসি, তাহলে আমাদের যেই ছাত্র উইংগুলো আছে, ধরেন ছাত্র দল, শিবির বা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুরোটাই তো ছাত্র দিয়ে অধ্যুষিত। আসলে আমরা বিপ্লবের চেতনায় উজ্জীবিত হলেও আমি মনে করি যে আমাদের আইডিওলজিক্যাল যে বেস, সেটা কিন্তু এখনো তৈরি হচ্ছে না। কারণ আমরা যদি গতানুগতিক ওই ছাত্রলীগ ক্যাটাগরির রাজনীতিতে আবার ফিরে যাই, তাহলে কিন্তু আমাদের দেশের কোনো সংস্কার আসবে না। যে বিএনপি যে রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলোর প্রতি আপনারা আস্থা রাখতে পারছেন না কেন? দেখুন, আমি বিএনপিকে কিভাবে অ্যানালাইসিস করবো? আমি কি তারেক রহমানকে আলাদা করে বিএনপিকে অ্যানালাইসিস করবো, নাকি তারেক রহমান এবং দেশে যারা আছে বিএনপির তাদেরকে একসাথে অ্যানালাইসিস করবো? এটা হচ্ছে প্রশ্নের বিষয়। কারণ দেখুন, তারেক রহমানের কথাবার্তা আমার যথেষ্ট ম্যাচিউরড, এবং তিনি আমাদের যে ইয়থের সাথে যে কানেকশনটা, সেটা তিনি আমি মনে করি যথেষ্ট ভালোভাবে মেনটেন করছেন। বাট আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যমুনার একটা টক শোতে নীলুফার মনি আপা, উনি ছিলেন আমার সাথে, উনি আমাদেরকে ডিরেক্ট ট্যাগ দিয়েছেন যে তোমরাই তো হেলমেট বাহিনী ছিলে, এখন তোমরাই বৈষম্য বিরোধী হয়ে গিয়েছো। আমি 5ই আগস্ট আমি ইস্ট ওয়েস্টের সামনে গুলিবিদ্ধ হয়েছিলাম। তা আমাদেরকে যদি এমন ধরনের ট্যাগিং ওনারা শুরু করেন, তাহলে তো আমরা ওই পূর্ববর্তী আওয়ামী লীগের যে জামাত শিবির ট্যাগ ছিল, জামাত বিএনপি ট্যাগ ছিল, সেই ট্যাগিং এর রাজনীতি। সেক্ষেত্রে তারা বলছে যে আপনাদের আলাপ আলোচনায় বা ভাষণ বা মন্তব্যগুলোতে বিএনপিকে ইঙ্গিত করে আপনাদের কথা থাকে, সেটিও বা কেন? এখানে সমস্যাটা মেইনলি হচ্ছে
ফর এক্সাম্পল ওনাদের কাছে যে স্মার্টফোনটা আছে, আমি ফর শিওর ওনারা 100% এই স্মার্টফোনের ফাংশন জানেন না। ওনারা হয়তো সর্বোচ্চ 30 to 40% জানেন, কিন্তু ওনাদের ছেলে বা মেয়ে যারা আছে ওনারা 100% জানে এই স্মার্টফোন দিয়ে কি কি ফিচার্স আছে, কি কি করা যাবে। আমাদের এই পৃথিবী 2024-25 সালে কোথায় চলে এসেছে, আমি মনে করি যে আমাদের প্রবীণ নেতারা, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, বাট তাদেরও একটু বোঝা উচিত যে এই তরুণদের পালসটা কোন দিকে বা তারা কেমন দেশ চায়, কেমন রাজনীতি চায়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা তরুণদের থেকে তাদের জায়গাটা একটু বিচ্যুত হয়ে যাচ্ছে। আর যেটি বলবো যে জিয়াবাদের যে বিষয়টি প্রথমে বলা হয়েছিল, আসলে ওই কথাটি কিন্তু সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমাদের মূল কথা কি ছিল? মূল কথাটি এমন ছিল যে মুজিববাদ যেটা অলরেডি রিমুভাল হয়ে গিয়েছে, জিয়াবাদ যাতে নতুন করে না আসে, অর্থাৎ জিয়াবাদ আসেনি, জিয়াবাদ বলতে কিছু কিন্তু নেই, অর্থাৎ জিয়াবাদ যাতে না আসে সেই কথা বলা হয়েছে। এমন কিন্তু বলা হয়নি যে জিয়াবাদ স্ট্যাবলিশ হয়ে গেছে, সেটা আর চাই না। কিন্তু আমি যতটুকু পড়েছি, কিন্তু কনটেক্সচুয়াল শব্দ ছিল। নাইম আবেদিন ভাই, আমি যতটুকু পড়েছি, নিশ্চয়ই আপনারা সেটি খেয়াল করেছেন, গণমাধ্যমে যে বক্তব্য এসেছে বা আমরা সংবাদ মাধ্যমে এবং টেলিভিশনে যে বক্তব্য দেখেছি, যে জিয়াবাদ মুজিববাদ থাকবে না, নতুন একটি মতবাদের মধ্য দিয়ে বাংলাদেশ যাবে, এরকম কিন্তু মন্তব্যের ধরনটা কিন্তু এরকম কোড আন কোড। এক্স্যাক্টলি সেটাই বলছিলাম যে মুজিববাদ কিন্তু নেই। আমি একটা কথা বললে সেটাকে কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেখা যায়। সেখানকার কনটেক্সচুয়ালটা এমনটাই ছিল যে মুজিববাদ যেহেতু রিমুভাল হয়ে গেছে, নতুন করে যাতে কেউ জিয়াবাদটা স্ট্যাবলিশ না করে, এটা কিন্তু এক্সিস্ট করে না, বাট নতুন করে যাতে কেউ না নিয়ে আসে। দুটাকে আপনারা এক করে দেখছেন কেন? দুটাকে এক করে দেখছি না, দুটাকে এক করে দেখারও তো সুযোগ নাই। শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার পূর্বের অবদান বাদ দিলে পরবর্তীতে তাকে মূল্যায়ন করার বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সুযোগ নেই, কিন্তু জিয়াউর রহমানের তো আছে, তিনি দেশের জন্য যথেষ্ট করেছেন, সেই ক্ষেত্রে দুইটাকে এক করে দেখার সুযোগ নেই। আমি আরেকটি কথায় যাব, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরে রাজনীতির যে নতুন ধারা চলে এসেছে, অর্থাৎ ইয়তদের যে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাকে কিন্তু বারবার পিছনে ফেলে ওই পূর্বের যেই আমি এটাকে দিয়েছি মুরব্বী মতবাদ, অর্থাৎ এই মুরব্বীরা যেভাবে আর কি আবারও তাদের ওই মনোভাব, তাদের চিন্তাধারা যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে, আমি মনে করি যে তারুণ্যের শক্তিকে তারা যদি ধারণ করতে পারে তাহলে আপনি মনে করছেন যে তারুণ্যের শক্তিকে আমাদের প্রবীণ রাজনীতিবিদরা ছোট করে দেখছেন, ব্যাপারটা তো তাই। আব্দুল্লাহ সাইদ, আপনি যুক্ত করতে চাচ্ছেন, একসাথে আলোচনা শুনে নেই। এক্স্যাক্টলি একটা জায়গায় আমার মনে হয় একটু বলে রাখাটা ভালো, খোলামেলা ভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছিল সেটা এক্স্যাক্টলি যেটা ছিল, মুজিববাদ বা জিয়াবাদ চাই না, এই জায়গায় ব্যাখ্যার দাড়ি কমা ডানে বামে কোনো কথা ছিল না। মুজিববাদ এবং জিয়াবাদকে উইদিন ব্র্যাকেট একইভাবে উচ্চারিত করা হয়েছে, এবং এইটাকে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যটা পুরোপুরি হটকারিতাপূর্ণ। তার কারণ হলো দুইটাকে যখন এক করে দেখা হয়, এর মিনিংটা দাঁড়ায় যেটা যা আওয়ামী লীগ তাই বিএনপি, কিন্তু এটা কখনোই কোনোদিনই ছিল না। বিএনপির কেউ কোনোদিন জিয়াবাদ নামের কোনো শব্দ উচ্চারণও করে নাই, ভবিষ্যতে আসবে না। তাদের কথাবার্তাতে যদি দেখতাম যে তারা উচ্চারণ করছে, তাহলে আমি মনে করতে পারতাম যে ভবিষ্যতে আসতে পারে, কিন্তু সেটা নন এক্সিস্টেন্ট, এবং তারা কোনোদিন উচ্চারণও করে না, এবং তারা কিন্তু এটার তীব্র সমালোচনাও করেছে। সো এই বক্তব্যটা খুবই ক্লিয়ার। আরেকটা যেটা ব্যাপার, মানে তো মিন করে বলেছে পরবর্তী সময়ে আমি বলি, আমি আরেকটা ব্যাপার মনে হয় একটু বলে রাখাটা ভালো। কোনো বক্তব্য তো আসেনি দুইটা জেনারেশনের ভেতরে, আমি তো এই জেনারেশন প্লাস রাজনীতিবিদদের যে জেনারেশন যেটা আছে, আমার কাছে মনে হয় কি মূলত কেউ কিন্তু কারো বিপক্ষে না, সবাই কিন্তু দুইটা প্রশ্নে সবাই খুবই একমত। একটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান, আর একটা হলো দেশের স্বার্থে। এই দুইটা জায়গায় আমি মোটা দাগে ঐক্যই দেখতে পেরেছি। তবে একটা ব্যাপার, ঐক্য দেখলে তো ভাই সবার হাতেই কাঠি, ব্যাপারটা তো এরকম দাঁড়িয়েছে। আমি একটু শেষ করি প্লিজ। জি, রাজনীতিবিদদের অবশ্যই অনেক দোষ আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। রুট লেভেলের নেতাকর্মীরা অনেক জায়গায় অনেক অপকর্ম করছে, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ছাত্ররাও কিন্তু অনেক জায়গায় অনেক প্রবলেম তৈরি করছে। এটা যদি কেউ অস্বীকার করে, এটাও মিথ্যা কথা। তার কারণ হলো পুনর্বাসনের কথা যদি আসে, কাউন্সিলরদের পুনর্বাসন করার জন্য ঢাকা নিয়ে এসে যখন সেমিনার করা হয়েছে, ওই জায়গায় দাগি আওয়ামী লীগের লোক ছিল, এটা স্পষ্ট ছিল, এবং সেই ব্যাপারটা তাহলে দায়টা কার? আরেকটা ব্যাপার হলো, সেক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য ছিল, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তাদেরকে কি দায় মুক্তি দেওয়া হচ্ছে কিনা? স্পেসিফিক্যালি একজনকে দেখাতে পারি মাদারীপুরের আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, উনি ওই জায়গায় খুবই অ্যাক্টিভ রোল প্লে করেছেন, মঞ্চে অ্যাক্টিভ রোল প্লে করেছেন। সো এটাকে ওই শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আরেকটা ব্যাপার হলো, লোকাল জায়গায় অনেক জায়গায় রুট লেভেলের রাজনৈতিক যারা কর্মী আছে, তারা যেটা করে অন্যদেরকে যে স্পেস দেওয়ার যে অভিযোগ, অবশ্যই অনেক জায়গায় এই কাজটা ঘটছে। একই সাথে এই কথাটা যদি বলতে হয়, সরকার কি নির্দোষ? রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে সে সবসময় মনে করবে সে নির্দোষ। তাহলে এত আওয়ামী লীগের নেতা আগস্ট মাসে তো বটেই, সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন পালিয়ে গেল, এটা কি রাজনৈতিক দল পালিয়ে যেতে দিয়েছে? যে আইসিটি ট্রাইব্যুনালের যে ড্রাফটের কথা বলা হচ্ছে, ওইটা যখন আইন মন্ত্রণালয়, যখন ড্রাফটিং কমিটির একটা মিটিং যখন অনুষ্ঠিত হয়, আমি নিজে ছিলাম ওই মিটিংয়ে,
ওই মিটিং এ সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন হয় রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার যে প্রভিশন সেটা ছিল, পরবর্তীতে ক্যাবিনেট মিটিং এ যাওয়ার পরে ওই প্রভিশনটা বাতিল হয়ে যায়। তার মানে কালেকটিভলি ক্যাবিনেট এটার জন্য দায়ী। এই জন্য কি সরকার তার মানে কি সব জায়গায় ভূত আছে? অবশ্যই সব জায়গায় ভূত আছে। এখন প্রশ্ন হলো যে আব্দুল্লাহ সাহেব, সব জায়গাতেই যে আমার একটি প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে, যারা এক মিনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে যেতে সহযোগিতা করলো, সেই প্রশ্নে অবশ্যই আপনি যদি যারা প্রশাসন সরকার আছে অবশ্যই সরকারের দায়টা তো তাদের। আমার প্রশ্ন হলো এই দায়ের প্রশ্নে বা এই প্রশ্নে সরকারের বিচার আপনি কার কাছে চাইবেন? সরকারের বিচার কার কাছে চাবো এই প্রশ্নটা যদি করেন, দেশের মালিক আসলে কারা? আমরা জানি জনগণ। আমরা জানি না, এটাই সত্য যে দেশের মালিক হলো জনগণ। সরকার যদি ঠিকমতো ফাংশন না করে, তাহলে যারা যারা এই কাজটা করছে তাদেরকে দায়বদ্ধতার আওতায় নিয়ে আসার দায়িত্ব আমাদের। শুধু রাজনৈতিক দলদেরকে আমরা ধরবো না, সরকারের ব্যর্থতার জায়গাটাও তো ধরতে হবে। মানে জবাবদিহিতার বাইরে কেউ থাকবে না, জবাবদিহিতার বাইরে কেউ থাকবে না। এটাই বলার চেষ্টা করছি। কিছু যুক্ত করতে যাচ্ছেন আপনার আলোচনা শুনে প্লিজ ভাইয়ের কথা শুনবো। জি, ওনার সাথে আমি সব বিষয়ে মোটামুটি একমত। তবে যে কথাটা বললো যে অনেক জায়গায় আমাদের ভূতরা এখনো রয়ে গেছে, তো এই ব্যাপারে তো আমাদের আসলে সম্মিলিত একটি প্রচেষ্টা দরকার। সব রাজনৈতিক দল এবং যারা আন্দোলনের যারা স্টেক হোল্ডার এবং এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা ধারণ করে, এই মানুষগুলার এক ঐক্যমতের জায়গাটা দরকার। বিভিন্ন সময় চুপপুইশও এসছে, আমাদের আমরা আসলে পাই। আপনার সাপোর্ট পাননি প্রিন্স ভাই? জি, ভূত তাড়ানোর ক্ষেত্রে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, রাজনৈতিক দল তথা বিএনপির কাছ থেকে সমর্থন পায়। দেখুন, ভূত তাড়াতে আমরা সবাই চাই, কিন্তু ভূতটা কে ভূত এবং কোন ভূত তাড়াবো, এটা নিশ্চয়ই আমাদের একটা আলোচনার প্রয়োজন ছিল। এবং 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আপনি শপথ নিলেন চুপ্পু সাহেবের কাছে, আবার সেই চুপ্পু সাহেবকে আপনি অবৈধ বলে তাকে তাড়াতে চাইলেন, তাহলে আপনার শপথটাই তো অবৈধ হয়ে যাবে। এই দায় কে নিবে? এখন আমরা কখনোই চুপ্পু সাহেবের সাথে আমাদের কোনো প্রেম নাই, এই চুপ্পু সাহেবের ব্যাপারে আমাদের কোনো প্রেম নাই। এবং না হয়েছে কিনা তাও তো আমরা জানি না ভাই, সেটা আপনার ব্যাপার, আপনি কি বল বাক স্বাধীনতা আপনার আছে না, আমরা জানতে চাচ্ছি। আমরা যেটা বলতে চেয়েছি যে উনি আওয়ামী লীগের তৃতীয় শ্রেণীর একটা কর্মীর মতো তার আচরণ ছিল, কিন্তু যেভাবেই হোক তিনি রাষ্ট্রপতি। এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারে একটা জায়গায় রাষ্ট্রপতি, সেই চেয়ারটাকে আপনার দেখতে হবে। আপনি সেখানেও যদি আপনার তাকে সরিয়ে দেন, তারপরে কি হবে, এর সাংবিধানিক ব্যাখ্যাটা কি হবে, সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হবে কিনা। 5ই আগস্ট কি আমরা সাংবিধানিক ব্যাখ্যার কথা চিন্তা করে হাসিনাকে সরিয়েছিলাম? এটা আমি আপনার সাথে তর্কে যাব না, আমি বলছি, আমি প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিব। এবং সেখানে সাংবিধানিক যে শূন্যতার সৃষ্টি হবে সেটা কিভাবে ফিল আপ হবে, এটা আমরা বুঝতে চেয়েছি। এখানে কিছু বললেই বলা হয় প্রবীণরা তারুণ্যের শক্তিকে ধারণ করতে পারছে না। অবশ্যই আমি যদি প্রবীণ হয়ে থাকি প্রবীণ, কিন্তু প্রবীণদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তো তরুণদের নাই, সেটাও বুঝতে হবে। আজকে ইচ্ছা করলে আপনি অনেক কিছু বলেছেন, নাইম আবেদিন বললেন যে 5ই আগস্ট কি আমরা সংবিধান দেখে আমরা আন্দোলন করেছিলাম? অবশ্যই না, অবশ্যই না। রাজনীতি এক জিনিস, সংবিধান আরেক জিনিস। একটা গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে সংবিধান কতটা অপরিহার্য না জন আকাঙ্ক্ষা পূরণের প্রশ্ন, তাহলে আপনার প্রথম দিনই আপনার এটা করা উচিত ছিল। আমি মনে করি ঐক্য থাকলে সেটা সম্ভব হতো। তাহলে কেন আপনি প্রথম দিন আপনি রাষ্ট্রপতির, আমার কথা বলতে চাই, প্রথম দিন কেন আপনি রাষ্ট্রপতির আহ্বানে আপনার সেই বৈঠকে গেলেন? সেটা আপনার বয়কট করা উচিত ছিল। পরামর্শ দিতে অবশ্যই না, আমরা তো সেটা সেইখানকার যে প্রেক্ষাপটে দৌড়ে কারা গিয়েছিল, নো আমরা দেইনি, আমরা আমন্ত্রণ পেয়ে গিয়েছি, আমাদেরকে খুঁজে বের করেছে। ক্যান্টনমেন্টে কারা গিয়েছিল? খুঁজে বের করেছে, আমাদেরকে খুঁজে বের করেছে, সাক্ষী আমি, খুঁজে বের করেছে আমাদেরকে, যেতে হবে। আমন্ত্রণ, আপনারা বলছেন আমরা দৌড় দিয়ে ক্যান্টনমেন্ট থেকে আমরা যাই নাই, ক্যান্টনমেন্টে এক কাপ চা কখনো খাই নাই, বঙ্গভবনে এক কাপ চা কখনো খাই নাই। 5ই আগস্ট অবশ্যই আমি বললাম 5ই আগস্টের এই শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, ওই গণভবন থেকে বের হতেই ওনারা তখন রাজনৈতিক নেতৃবৃন্দকে খোঁজা শুরু করেছেন। তখন আমরা সবাই আত্মগোপনে আমরা আন্দোলনকে সংগঠিত করার কাজে ব্যস্ত। সেখানে আমাদের মহাসচিব তার বাসায় গিয়েছেন, তখন আপনারা জানেন যে বাসায় ছিলেন, তখন তার সমস্ত লাইনগুলো আপনার কাটা ছিল, কোনো আপনার ইন্টারনেট ছিল না, তাকে রিচ করতে পারছিল না। সেখানে ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল প্যাসেঞ্জার দিয়ে তাকে খবর দিয়ে তারপর সেখানে তাকে নিয়ে যাওয়া, তার গাড়িও ছিল না।
আমরা কেউ দৌড়িয়ে যাই না, তো দৌড়ে যাই এই পরিস্থিতিতে আমরা আবার দোষারোপের জায়গাটা না, দেখছি কেন? দোষারোপটা আমরা করছি না, দোষারোপটা করা হচ্ছে অন্যদিকে যে আমরা দৌড়ে গিয়েছিলাম। কারা দৌড়ে গিয়েছে? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? আপনি এইটা তো কোনো ভাষা হতে পারে না। না, এখানে দৌড়ে গিয়েছে বলতে কি তাড়াহুড়া করে যাওয়ার না, টাকে নো, বোঝানো হচ্ছে। আপনি যতই এটাকে ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন সেটা ঠিক হবে না। আমার না, না, আমার এটা কথা জাতির হচ্ছে- সামনে পরিষ্কার। No, এখানে জাতির সামনে মাছ পরিষ্কার ঢাকাঢাকি না। হচ্ছে না। না, ভুয়া আজকে- তিনজন সমন্বয়ক নিয়ে কারা গিয়েছিল, No, ভুয়া কেন সমন্বয়ক গিয়েছিল, নিয়ে তিনজন BNP সমন্বয়ক যায়নি। ভুয়া। তাহলে আপনি জানেন। ভুয়া সংস্কার আপনিই জানেন না। ভুয়া সংস্কার নিয়ে বিএনপি যায় না। আপনারা ভুয়া আত্মগোপনে ছিলেন, সংস্কার আমরা নিয়ে মাঠে BNP ছিলাম, যায় আমরা নাই। মাঠে ছিলাম। বিএনপি আমরা সংস্কার বেশি জানি। বিএনপি আমরা বেশি জানি। আমি শুনেন, আমরা বেশি জানি। আমরাও জানি। আমাদের ভাইরা শহীদ হয়েছে। আপনারাই সব জানবেন, আর কেউ আত্মগোপনে জানবে না। আমরা এটা বেশি ঠিক জানলাম, জানলে আমরা অসত্য- রাস্তায় সত্য আন্দোলন কথা করেছি বলছেন এবং না। এই বিজয়টা আমরা আপনার এনেছি। সমন্বয়কদের নিয়ে বিএনপি সেখানে যায় নাই, ভুয়া সমন্বয়ক দিয়ে বিএনপি সেখানে যায় নাই। ক্যান্টনমেন্ট আপনারা তো বারবার গিয়েছিলেন। এই কথাটা বলবো। ক্যান্টনমেন্ট আপনারা তো গিয়েছিলেন। আমি গিয়েছিলাম, তাদের ডাকে সাড়া দিয়ে কেন গিয়েছিলাম। আপনারা- তারা কি খুব ভালো মানুষ ছিল, তাদের ডাকে সাড়া তাহলে দিয়েছিলেন? আপনারা কোন তাদেরকে বিরোধী স্মরণ সন্ধিতে কেন? বা কোন তাদেরকে স্মরণ আলোচনা কেন? করতে আসলে না, না, কাদের ডাকে আপনারা- এটা স্পষ্ট করেন, কাদের ডাকে? আমরা সেনাবাহিনীর ডাকে সাড়া দিয়ে গিয়েছি, সেনাবাহিনী না, সেনাপ্রধান। সেনাপ্রধানের ডাকে, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। হ্যাঁ? এটা নিয়ে যদি প্রশ্ন এখন না, না। তুলেন তাহলে এখন সেনাপ্রধানকে সরান। না, না, পারলে সশস্ত্র বাহিনী সেটা আমাদের সরান। গর্বের ধন, বিপ্লব করেন। আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এইভাবে তো এবং সশস্ত্র বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা আমাদের সমাজের context বা চাই আমাদের না। প্রতিনিধি কখনোই চাই না। সেনাবাহিনী যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই মানুষগুলোকে রেখে আপনারা কেন না, আমরা তো নেতৃত্ব জানি দিয়েছে তাদেরকেও টাকা শাহজাহান হয়েছে। ইসলাম, পিছন থেকে এই মানুষগুলোকে রেখে। আমরা তো জানি তাদেরকেও টাকা হয়েছে। আমাদের তখন এটা বাদ বিচারের অর্থাৎ কি কোনো আপনারা বিষয় ছিল না। জানতেন না কাকে ডাকা হয়েছে, কাকে ডাকা No, হয়নি? আমাদেরকে তালিকা নিয়ে গেছে যে এদেরকে ডাকা হয়েছে। এখানে কখনোই না। এখানে সেখানে যখন গিয়ে স্যার, আমি আপনি- বলি, আপনি যখন সেখানে বলছেন গিয়ে আমি একটু কথা বলি। আমাদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন তারা পরবর্তীতে আমাদেরকে বলেছেন যে ওনারা গিয়ে যখন দেখেছেন জি। যে তারা ছাত্ররা নেই, ওনারাই সেই প্রশ্নটা উত্থাপন করেছেন যে ছাত্ররা যে ওরা কোথায়? কোথায়, ওনাদেরকে নাইম আবিদিন। প্রয়োজন। দেখুন, আপনার সেখানে একটু ডক্টর আগে স্যার, আসিফ স্যার, নজরুল, স্যার, একটু। তিনি ছিলেন, তিনি তখন ছাত্রদের সাথে প্রিন্স সেখানে ভাই, স্যার, কমিউনিস্ট আপনি ভাই, আমাদের- আপনি জাস্ট একটু আগে বলেছিলেন জি, যে বলুন। ছাত্ররা বা মানে কেন এই যে একটা প্রশ্ন বারবার বা আওয়ামী লীগের যারা আছে তারা অনলাইনে দেখবেন এই শব্দটা এখন বারবার ইউজ করে, মেটিকুলাসলি প্ল্যান যেই বিষয়টা। তা আপনি বললেন না আসলে মানে তার কেন আমরা তারুণ্যের যে বিষয়টা বা আপনাদের যে অভিজ্ঞতার ভারটা, এইখানেই কিন্তু এই অভিজ্ঞতার ভারের দাড়িটা কিন্তু এখানেই টানা হয়েছে। No. অর্থাৎ আপনারা কখনোই ওই প্ল্যানটা করে কখনোই না। আপনারা তাকে সরাতে পারেন না, না, না। যেটা তরুণরা এই প্ল্যানটা না, করে অবশ্যই সরাতে পেরেছে। শিরোধার্য। সেটার এটা জন্য তো শিরোধার্য। আপনারা এই ক্রেডিটটা আমরা দিতে স্বীকার বাধ্য। করি, কিন্তু আপনারা 15 বছরের আন্দোলনের প্রেক্ষাপটকে আপনারা না, না, অস্বীকার অবশ্যই। করছেন। এই 15 বছর শুধু আপনারা করেননি। এই আন্দোলনে 15 বছর কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত, বিএনপি সবাই সহ মিলে আন্দোলন করছে। প্রত্যেকটা দল, ঠিক আছে। নিরপেক্ষ অনেক না, না। মানুষ আপনাদের না, না, আদায় না, না, আপনাদের ছিল। সাথে ছিল। আন্দোলনেও আমি আমাকে জনগণ বলতে দেন, আমার একত্রতা ফ্লোরটা ঘোষণা করেনি। আমার ফ্লোরটা যদি একত্রতা আপনারা ঘোষণা নিয়ে করেনি নেন, বলেই না, আপনাদের please, কোনো আন্দোলন তাহলে কি সফল চেয়েছিল, কি চেয়েছিল? তারা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আন্দোলন No, করেছে। তারা নির্বাচন কখন ক্ষমতায় যাবে তাই যদি হতো, সেই কেন্দ্রিক তাই যদি তাদের হতো, আন্দোলন শেখ ছিল। হাসিনার পতনের 3 মাসের মধ্যেই আমরা নির্বাচন চাইতাম, আমরা সময় দিতাম না। আপনাদের কি এই অবস্থা আছে শেখ হাসিনা পতনের 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারতেন? অবশ্যই। এই বাস্তবতা ছিল, অবশ্যই ছিল। না, এটা অবশ্যই ছিল। এটা কখনোই বিষয় না। এটা আমার মনে হয় যে যারা জনগণ আছে, public এইটা জানে নির্বাচন যে আয়োজন আসলে করতে সেই situation ছিল কিনা। 3 থেকে 4 মাসের বেশি কিন্তু একটা দলকে সময় লাগে না। গুছাতে কমপক্ষে 2 বছর আমাদের দল না, গোছানো সেই দল ছিল। কি? সেই দল কি BNP নতুন দল? আপনারা তো সেই বললেন দল নতুন 16 দল বছর কিনা? আপনাদের কোনো না, না, কার্যক্রম নাইম আবিদিন, হয়নি। নাইম আবিদিন বিএনপি তো গোছানো দল। রাজনৈতিক দলে কোন দল গোছানো? নতুন দল। কোনো দলই গোছানো সময় ছিল লাগে না। কোনো দলই গোছানো না, বলছেন 16 না। বছর ধরে আওয়ামী লীগের না। অত্যাচারের ফলে আমাকে কোনো বলতে একটি দল আমার গোছানো ছিল দলের না। কথা উনি জানবেন কিভাবে? না, সেটাই তো ঘরের আপনার কথা কাছ থেকে পরে সেটাই তো জানবেন কিভাবে? বাস্তবতা। ঘরের বিএনপির কথা কি পরে অবস্থা? গোছানো জানতে দল হবে। হতো তাহলে হ্যাঁ, অবশ্যই no। এই 16 বছরে আপনারা আওয়ামী লীগকে ফল করতে পারতেন। আপনার শুনে দল আওয়ামী গোছানো লীগকে ছিল না দেখেই তো ফল করতে পারেন না। বহুবার আমরা পারেননি। ফলের সেটা তো পর্যায়ে আপনারা দিয়ে ব্যর্থ গেছি। ছিলেন। এখন এখানে এই আলোচনা যদি আমরা করতে যাই সময় লাগবে, সময় দিতে হবে। সময় আছে, না, বলুন। আমি দেই। বলুন। আমরা 16 বছরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা চ্যালেঞ্জ করে আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে একটা গ্রামের কর্মী পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত, আমরা তো সেটাই নিগৃহীত স্বীকার করছি হয়েছে। যে 16 আমরা- বছর আপনাদের হ্যাঁ, নির্যাতনের কারণে আপনাদের দলীয় সাংগঠনিক No, অবস্থা নাজুক ছিল। আমি বলি মিস্টার এবং ঈদের পরে আপনাদের আন্দোলন আমরা কখনোই আসলে এভাবে দেখতে পাইনি। কখনো আপনারা ট্রাক আমি সরাইতে বলছি পারেন না। আমি বলছি আপনারা- বিএনপি আমার কথা বলতে দেন, এই ধৈর্যটা রাখতে হয়, এই ধৈর্যটা ধরতে হবে। জি, স্যার, আমার শুনছি। কথাটা শুনেন। বিএনপির মতো একটা রাজনৈতিক দলে যারা গণভিত্তি আছে, নির্বাচন করতে তাদের 3 মাসের বেশি সময় লাগে না। অতীতে এরশাদ বিএনপিকে তছনছ করে দিয়েছিল।
বিএনপি বলতে কিছু ছিল না। সেই এরশাদের পতনের মাত্র 3 মাসের মাথায় বিএনপি নির্বাচন করে নির্বাচনে জয়ী হয়ে এসেছে। সেখানে আমাদের মতো দলের রাজনৈতিক দল ভাইয়া, আমার আসল কথা কিন্তু আসলে বারে বারে কিন্তু এক জায়গাতে আমি ঘুরপাক খাচ্ছি। আমি যে শেষ করি যে এখানে আমরা বলছি আমরা কিন্তু 3 মাসের মাথায় নির্বাচন চাই নাই, আমরা চেয়েছি একটা যৌক্তিক সময় দিতে চেয়েছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা নির্বাচনে তাড়াহুড়া করছেন, এই অভিযোগ বলা হচ্ছে। তাড়াহুড়া আজকে আমরা বলেছি এই যে আজকে 6টা মাস পার হয়ে গেল, সংস্কারের কোন পর্যায়ে আপনার অগ্রগতি হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অগ্রগতি হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের, আমাকে বলতে দেন, ধৈর্য ধরেন, আপনার সময় আপনি বলবেন, ধৈর্য ধরেন, তরুণদেরকে আমরা সম্মান দিই। আমরা একটু আপনার অনুমতি না, একটু আমাদের কিন্তু শেষ হলো না, ফিরবো আমি সেলিম ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসছি। সেলিম ভাই আন্দোলন সংগ্রামে ছিল, সেই জায়গা থেকে শিক্ষার্থী, আমরাও ছিলাম আন্দোলন সংগ্রামে। না মানে আমি বলছি আপনাদের সাথে যে একটু জোট হিসাবে ছিল বিএনপির সাথে, সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রামের সঙ্গী হিসাবে যে অভিযোগগুলো এখন আমরা মাঠে ময়দানে দেখছি, গণমাধ্যমে আমরা শুনছি, আজকের আলোচনায় যে অভিযোগগুলো উঠে আসলো, আসলে এর ভিত্তির জায়গাটা নিরসন হওয়া তো প্রয়োজন, নাকি এখানে একটা ভুল বোঝাবুঝি জায়গাটা আরো বেশি মাত্রাগতভাবে বাড়তে? এখানে দেখুন আপনার মানে আপনার টক শোতে এসে খুব মানে বিব্রত বোধ করছি এবং আসলে কথা বলা উৎসটা হারিয়ে ফেলেছি। ধরুন আমাদের রাজনীতির বয়স 50-55 বছরের কম না, টক শো করছি আজকে 12-14 বছর যাবৎ, বুঝছেন না? কিন্তু এখন আমাদের টক শোতে এসে এমন এমন কথা শুনতে হচ্ছে, এটা শোনার জন্য আমরা আদৌ প্রস্তুত না। আন্দোলন তো আমরা বললাম তো, শেখ হাসিনার এই শাসন আমলটাকে প্রতিবাদ করতে গিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি। এই যে ছাত্র আমরা আপনাদের টক শোতে জীবনের ঝুঁকি নিয়ে আসছি। আমি শাহাদাত হোসেন সেলিমকে অন্তত 4-5 বার টক শো থেকে মানে র্যাবকে উঠে নিয়ে দেওয়ার জন্য, র্যাবের হাতে তুলে দেওয়ার জন্য, তারপরে ডিবির হাতে তুলে দেওয়ার জন্য, গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে এই টক শোতে ইয়ে করার জন্য। যখন আপনার এই ইয়ে করছি, আপনার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে কথা বলেছি, একজন আওয়ামী লীগের নেতা উঠে এসছে মারার জন্য, এগুলো সহ্য করে টকশো করেছি। একটা মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে একটা সহ একটা গণ অভ্যুত্থান হবে, সেই গণ অভ্যুত্থান শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। গণ অভ্যুত্থান কখনো 3 দিন, তারিখ, ক্ষণ, বিষয় এগুলো নিয়ে হয় না। গণ অভ্যুত্থানের একটা জাগরণের আমরা যখন একটা সৃষ্টির একটা সম্ভাবনা দেখেছি, আমরা প্রত্যেকে এটা তার সাথে সংযুক্ত হয়ে গেছি। আমরা পরিচিত রাজনীতির কথা শেষ করতে চাই, আমরা শেষের দিকে আমরা যখন দেখলাম যে শেখ হাসিনার পলায়নটা অনিবার্য, আমরা কারফিউ ভেঙে শাহবাগের দিকে যাচ্ছিলাম, তখন টেলিফোন আসলো যে ক্যান্টনমেন্টে যেতে হবে। ক্যান্টনমেন্টে গেলাম, যাওয়ার পরে সেখানে একটা আলোচনার শেষ পর্যায়ে যাওয়ার পরে যখন বঙ্গভবনে আলোচনার কথা আসছে, বঙ্গভবনে আমি শাহাদাত হোসেন সেলিম যাইনি বঙ্গভবনে। এবং বঙ্গভবনে আমি মনে করি যে শেখ হাসিনার উপর যে আল্লাহর গজবটা নাজিল হয়েছে তার অন্যতম কারণ হলো চুপ্পুর মতো একটা 3rd ক্লাস লোককে রাষ্ট্রপতি করার জন্য। এটা শেখ হাসিনার উপর একটা আল্লাহ একটা গজব নাজিল হয়েছে। সেই চুপ্পুর সাথে তো আমাদের কোনো পীড়িত নাই, কোনো মায়া নাই। আমরা সাংবিধানিক সংকট ইয়ে করতে, আমরা যেটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, যে চুপ্পুর সাথে আমরা শপথ নিয়ে ফেলছি, ন্যায় হোক অন্যায় হোক, ভুলে হোক শুদ্ধে হোক, আমরা করে ফেলেছি। সেই সময় তো আমাদের ওস্তাদ ছিল আসিফ নজরুল। আসিফ নজরুল সাহেব তো আইনের ছাত্র, উনি তো আইনের শিক্ষক। ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন শুনুন। জি স্যার, আপনি কি মনে করেন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি, জামাত, ছাত্র এবং যে বাম দলগুলো যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, এই সার্কেলটা পুরো বাংলাদেশকে ধারণ করে? আপনি কি এটা মনে করেন? জি সাদাত হোসেন সেলিম, তো আমরা জাস্ট হ্যাঁ না অবশ্যই ধারণ করে। তাহলে স্যার সাংবিধানিক সংকটটা কি পুরো বাংলাদেশ মিলে কি মোকাবেলা করা যায় না? না, এই যে সাংবিধানিক সংকটটা হতো, এই ব্যাপারে বাংলাদেশ মিলে মোকাবিলা করার মতো দ্বিতীয় কোনো, যেমন ডক্টর ইউনূস সাহেবকে আমরা ইয়ে করেছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলেছি যে ওনার ঠিক আছে, উনি প্রধান উপদেষ্টা, এই প্রশ্নে আমরা কোনো দ্বিমত করি নাই। কিন্তু ওনার উপদেষ্টা পরিষদ যখন গঠন করা হয়েছে, আমরা চরম হতাশ হয়েছি। স্ক্রলে যখন একজনের নাম দেখলাম উপদেষ্টা হিসাবে, আমি বললাম যে লোকটা বেঁচে আছে না মারা গেছে। পরে শুনলাম যে সে গত 4 বছর ধরে আমেরিকায় বসবাস করছেন, 15 বছর যাবৎ একটা রমণীয়া নামে একটা বুটিক দোকান চালাতেন। ওনার কি যোগ্যতা উনি উপদেষ্টা হয়েছেন? আপনারা এই প্রশ্নগুলো করতে পারছেন না। আজকে টিকিটের দাম 40,000 টাকার জায়গায় 1 লক্ষ টাকা হয়েছে, এই যে এটা আপনারা প্রশ্ন করতে পারছেন না, কারণ আপনারা তো সরকারের সমালোচনা। আমি বলি, একটু বলতে দেন, বাংলাদেশের 350 এমপির মধ্যে নাহলে 50টা এমপি পালিয়ে গেছে, আর 300 এমপি তো খুনের মামলা আসামি,
তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? কই তারা? হ্যাঁ কই তারা? আমি তো বললাম তারা তো অনেকে তো ক্যান্টনমেন্টেও ছিল না, ক্যান্টনমেন্টে যদি তাদেরকে থেকে কেন থাকে প্রশ্ন করেন? আর্মির ক্ষেত্রে স্যার এই আমরা ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছে আমরা তো বারবার তাদেরকে কেন এড়িয়ে যান? আপনারা তো না, না, সরকারের আমাদের কথা আপনারা তো সরকারের না, না, আমি সরকারের প্রশ্ন করছেন না। না, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য আন্দোলন বিরোধী জাতীয় আন্দোলন সরকারের নাগরিক কমিটি সরকারের পার্ট আপনাদের কিনা? দুজন না, না, প্রতিনিধি সরকারে আপনাদের আছে। তিনজন তারা কি প্রতিনিধি। আপনাদের প্রতিনিধি না? না, আমাদের কোনো প্রতিনিধি ও নাই। তার মানে আসিফ নাইট আপনাদের প্রতিনিধি না? হু ইজ আসিফ? আসিফ মাহমুদ। কোন আসিফ মাহমুদ? না না, তারা তো এই যে আপনারা না কথাটাকে এমন ভাবে পেঁচান যে আপনি তো এই মুহূর্তে তাদেরকে ডিজন ডিজন না, তাদের আন্দোলন, তাদের নেতৃত্বে আন্দোলন করে। না, তাহলে আমাকে শুনেন, এটা আমাকে বলতে হবে প্লিজ। হ্যাঁ, কথা আমরা কেউ শেষ করতে না, না, পারছি না। আপনার কাছে সালিম ভাই না, ফিরছে, আমি কথাটা- প্রিন্স ভাইটা শুনে আপনার কাছে ফিরছি। না না, এই যে বলছেন যে আসিফ মাহমুদ কি আপনার প্রতিনিধি না, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। বৈষম্য বিরোধীর অংশ তো সবাই। নো, বৈষম্য BNP বিরোধী শুনেন না, 5 আগস্টের বৈষম্য আগে বিরোধী আপনারা সবাই ছাত্র ছিলেন। আন্দোলন একটা সংগঠন। প্লিজ, BNP আমরা ব্যানারে কি বৈষম্য আন্দোলন বিরোধী হয়েছিল? ছাত্র আন্দোলনকে BNP সম্মান ব্যানারে কি করি, আন্দোলন হয়েছিল? মাথার তাজ হিসাবে কোন ব্যানারে আন্দোলন রাখতে হয়েছিল চাই। জানতে চাচ্ছে, কোন ব্যানারে? বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারেই হয়েছে, জি। আমরা সবাই সম্পৃক্ত ছিলাম। স্যার, প্রোগ্রামগুলো ছাত্রদের- কাদের ছিল? না, না, মহাসচিবকে এটাও বলতে কাদের? শুনেছি স্যার, যেটা প্রোগ্রামগুলো- ছাত্রদের আন্দোলন, সম্মিলিত এই আন্দোলনে প্রোগ্রাম আমরা ছিল। কোনো না না, কিছুতে যুক্ত প্রোগ্রামগুলোর নই। ঘোষণা কি অবশ্যই। আপনাদের সাথে না। ডিসকাস করে হতো? প্রায় হতো, প্রায় হতো না, প্রায় হতো। তখন স্যার ওই পরিস্থিতি ছিল। শুনেন, আপনি অনেক আমাদের কিছুই স্যার, জানেন না। গণ আপনি অভ্যুত্থান অনেক বা কিছুই আলোচনা জানেন না, অস্বীকার করেন। আলোচনা না বলতে করে বাধ্য করবেন যদি না। সেই আমরা আন্দোলন অনেক গণঅভ্যুত্থানের কিছুই প্রস্তুতি জানি আপনারা এবং কিভাবে খুব নিবিড়ভাবে নিবিড়ভাবে সকলের জানি আন্দোলন? এবং আমরা এই একটা কথাগুলো প্রশ্ন বলছি। খুবই ক্লিয়ার। প্লিজ ভাই, আমরা একটু শুনে আসি। নাইম আসিফ ভাই, আবেদিন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম যারা ছাত্র উপদেষ্টা আছেন, তাদেরকে দয়া করে একদিকে ঠেলে দিবেন না। আবার দেই না। স্যার, আমি একটু শেষ করি। দেই না। তারা ছাত্র এবং ছাত্র জনতা পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার প্রতিনিধি হয়ে গিয়েছে। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারপরে এখন আপনি স্যার আমি গণ্ডিতে দিতে পারেন। সেলিম ভাই, তারা যখন উপদেষ্টা হয়েছে তখন সেলিম ভাই, ছাত্র সেলিম ভাই, আন্দোলনের বলুন, সবাই বলুন। ছিল। Day one, না, আলোচনাটাকে আমরা যে জায়গা আছি এটা আমি আপনাকে বলি, ফ্রম ডে 1 থেকে মানে 8 তারিখের পর থেকে 9-10 তারিখ থেকে টকশোতে আমরা বলা শুরু করেছি। আমি বলা শুরু করেছি যে আসিফ মাহমুদের এবং নাহিদ ইসলামের মন্ত্রিসভায় যাওয়া উচিত হয়নি। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হিসাবে, আমাদের মাথার তাজ হিসাবে, জাতির বিবেক হিসাবে এবং একটা প্রেশার গ্রুপে থাকা দরকার ছিল। তারা তো সরকার একটা অংশ হয়ে গেছে। সরকার একটা অংশ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলন না, তারা তো গিয়েছে তারা তো প্রতিনিধি আমাদের- হিসেবে। না, প্রতিনিধি হিসেবে সেখানে যাওয়ার দরকার ছিল না তো। আমরা তো এখন আমরা শঙ্কিত যে একটা প্রজন্মকে ধ্বংস হয়ে যাচ্ছে কি। স্যার, তখন কি একটা আপনাদের প্রজন্ম consent ছিল দরকার না? এখন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া। স্যার, আপনাদের একটা তো তখন প্রয়োজন consent ছিল। দরকার জি তখন তো আপনাদের কনসেন্ট ছিল, এখন এসে বলছেন যে না, না, এটা উচিত হয়নি, আমাদের ওটা কে উচিত হয়নি। কনসেন্ট ছিল দিয়েছে না। আমাদের? না না, কে consent নিয়েছে? আপনাদের না, দলের তখন তো যেখানে বিরোধিতা প্রতিনিধি করেননি, ছিল, আপনারা তো কোথায় বিরোধিতা ছিল? করেননি, BNP র সেলিম ভাই। প্রতিনিধি ছিল, কোথায়? উপদেষ্টা একটু স্যার, আপনাদের উপদেষ্টা যখন এই পরিষদটা গঠিত হয়, আপনি কি এটা বিশ্বাস করেন যে কারো মতামত না নিয়ে আসি? না, বিএনপি কোনো মতামত না, না এখানে হয়নি। কোনো ঠিক আছে। না, না, কোনো এখানে- রাজনৈতিক দলের মতামত এখানে না কোনো হয়নি। মতামত না হয় নাই। কারণ আমি যদ্দূর ধারণা আমি আপনাকে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই, আমিও দায়িত্ব নিয়ে বলতে পারবো। বলতে চাই যে যেই মানে তালিকাটা আসিফ নজরুল সাহেবরা করেছেন অথবা 2-1 মিলে করেছেন, ডক্টর ইউনূস সাহেব আপনার এয়ারপোর্ট থেকে এসে যমুনাতে এসে সেই তালিকায় কিছু কাটাকাটি হয়েছে। 7টা বাজে শপথ অনুষ্ঠান ছিল। আমরা বারবার চিন্তা করছি এটা বারবার দীর্ঘায়িত হচ্ছে কেন। আমি চ্যালেঞ্জ করতে পারবো সেখানে বিএনপি দীর্ঘায়িত ইনপুট হচ্ছে ছিল। কেন। যখন দেখলাম আমি যে রাত্রে চ্যালেঞ্জ করতে 9টা পারবো। বাজে একজন ভদ্র মহিলা বিএনপির ইনপুট হেঁটে ছিল, হেঁটে ঢুকছে। জনাব মির্জা সেলিম ভাই, ফখরুল সেলিম ভাই, আমরা জনাব একটু- মির্জা ফখরুল আলমগীর সাহেবের ইনপুট ছিল, আমি চ্যালেঞ্জ করতে দায়িত্ব নিয়ে বলছি। আমরা একটু সাহেব মুস্তাফিজ জি। আচ্ছা, এখানে না, আমরা কি অনেকগুলা আমরা কি জয়েন্টলি দাবি করতে পারি না? আপনি তো না, 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 সেটা সেটা তো আমরা আমরা কি এসেছে। ছাত্র এবং সেলিম ভাই, আপনি তো বলেছেন, আমরা একটু শুনে আসি। একসাথে দাবি করতে পারি আপনাদের না। আলোচনার বা বক্তব্যের প্রেক্ষাপটে তাদের কাছে কি বক্তব্য আছে, তথ্য আছে? আমি একটা কথা সেলিম বলি। ভাই, আমরা জি, জি। এখানে একটু নিজেরা বলার বিভেদ সুযোগ না দেন। করে জি। আমরা ট্রাক সরাইতে পারি নাই অথবা অন্য কোনো দল 16 বছর অফিস করতে পারে নাই। গুম খুন নির্যাতন হইতে ছাত্র আন্দোলনের শুরুতেই তো আমরা ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছি। আমরা গায়েবী জানাজা পড়েছি, আমরা আপনার প্রেস ক্লাবের সামনে সর্বদলীয় মিটিং করেছি। যাত্রাবাড়িতে যারা গুলি করেছে কোন বিশ্ববিদ্যালয় ছাত্র আনাব যে চিঠি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র ছিল যাত্রাবাড়ি। সাহেব মুস্তাফিজ, আমরা সেগুলো সেলিম ভাই, ছিল। সেলিম ভাই একটু শুনে আসি, আমি আপনার কাছে ফিরবো জি। সাহেব এখানে মুস্তাফিজ। অনেকগুলা প্রসঙ্গ এসছে। প্রথমত আমাদের আন্দোলনের এই প্রেক্ষাপটের জায়গাটা আমি যেতে চাই। বিগত 15-17 বছরে বিএনপি বা অন্যান্য দলের যে কর্মীরা ছিল বা নেতারা ছিল তাদের যে অবদান সেটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু তাদের যে আন্দোলনের প্রেক্ষাপটগুলো সেগুলো কখনো জনগণ সেই সম্পৃক্ততা ফিল করেনি।
ফিল করেনি দেখেই কখনো সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জায়গাও তৈরি হয়নি এবং সেই আন্দোলনের জায়গা থেকে শেখ হাসিনার পতনও হয়নি। জনগণ তো কাউকে বিসিএস অফিসার করার জন্য আন্দোলন করে। আচ্ছা আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। সমস্ত জনগণ সম্পৃক্ত হয়েছে। আমরা 16 বছর পর্যন্ত লড়াই করে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা একটা আমরা সমান তৈরি করে আমি শুনবো আপনার কাছে শুনবো আমরা সাহেব মুস্তাফিজের আলোচনা শুনে একটা হতে পারে এই চারজন আলোচনা না আমরা দুইজন চলে যাই। নো আমরা তো শুনেছি, আমরা বাস্তবতার প্রেক্ষাপট আমরা শুনছি। কিন্তু এই সাধারণ মানুষের এরপরে স্যার আমি ফিরছি আপনার কাছে। আমি এই আলোচনায় অংশগ্রহণ করতে চাই না, এটা জাস্ট বাহাস হচ্ছে। না আমরা ফিরছি আলোচনার ক্ষেত্র অনুযায়ী। আমি আপনার কাছ থেকে শুনবো একটু অল্প সময় দেন। আমরা অল্প সময়ের মধ্যে স্যার আপনার কাছে ফিরছি। বলুন পদ্ধতিটা এটা আজকে এই আন্দোলনটা এটি কিন্তু আজকের আন্দোলন নয়। এই কোটা আন্দোলনের জায়গাটা 2018-19 সালে আমরা তখন ছাত্র হিসেবে আমরা সেই আন্দোলন করেছি, কোনো রাজনৈতিক দলের ব্যানারে না। আমাদের পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছে সেই মানুষগুলো এখন এই আন্দোলনগুলোতে যুক্ত হয়েছে, যারা এখন কোটা আন্দোলনের মুভমেন্টে জড়িত হয়েছে। এবং এই আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারের আন্ডারে কিন্তু সকল মানে মানুষের মতের মানুষের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। এবং আমাদের 5ই আগস্টের যে কথাটা আমরা বললাম, আপনারা যে দৌড়ে গিয়েছেন বা সেটা না, আপনাদেরকে অবশ্যই আমরা সেই সম্মানের জায়গাটা রাখি। কিন্তু আপনারা ক্যান্টনমেন্টে বলছেন, ক্যান্টনমেন্টে সাহেব মুস্তাফিজ অভিযোগ করলে সম্মানের সেই জায়গাটা দিন শেষে থাকে। ক্যান্টনমেন্টে যাওয়ার জায়গা থেকে শুরু করে আপনাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করার জন্য। আমরা একটু শুনে আসি। তখন আমি শুরু করব। তার বক্তব্য শেষ হয়েছে, তার যে যুক্ত করতে চেয়েছিলেন সেটা শেষ হয়েছে। আপনি না এটা কোনো, যেমন এই যে দৌড়ে ক্যান্টনমেন্ট গেছেন, ভেরি অবজেকশনেবল। এইভাবে আপনারা কথা বলতে পারেন। আমি বলিনি। আপনি বলেন না, আপনার বন্ধু বলেছে, আপনার সাথী বলেছে, আপনার পাশাপাশি আছেন, দৌড়ে গেছেন মানেটা কি? এটা আপনি বলতে পারেন না। আপনি আরেকটা কমেন্ট করেছেন, আপনাদের অনেক অবদান, আপনি গুলি খেয়েছেন, খুব ভালো কথা। আমি কি করেছি এটা আপনি জানেন না। এখানে স্পেসিফিক কোনো ব্যক্তি বিশেষ বলা হয়নি। হ্যাঁ, আপনি বলেছেন আপনি গুলি খেয়েছেন। এখানে না, দৌড়ে যাওয়ার যে কথাটা একটা। আরেকটা বলছেন যে আপনার এই কি জানি ফোনটা অ্যান্ড্রয়েড, এটা নাকি আমরা বুড়ারা বুঝি না। না বুড়া শব্দটা কেউ ইউজ করেনি। প্রবীণরা বুঝে না, 40% বুঝি, আর বাকিটা আপনাদের কাছে বুঝতে হবে। এটা খুব আপত্তিকর। আপনি কি বুঝেন আর আমি কি বুঝি, চলেন আমরা বসে একটু আলাপ করি। এটা তো এই টক শোর আলাপ না। সুতরাং টক শোতে যখন আপনি আসেন, আপনি তরুণ, আপনার ম্যাচুরিটি থাকতে হবে। আপনি যেখানেই আপনি যদি লিড করতে চান, ওই ম্যাচুরিটিটা আপনাকে আনতে হবে। এই দুজন রাজনীতিবিদ আছেন, হ্যাঁ হইতে পারে তারা প্রবীণ, এবং তারা প্রবীণদের ওখানে আপনি দাঁড়িয়ে দিয়ে তারা তো প্রশ্ন করে জানতে চাচ্ছে, আপনি দাঁড়িয়ে দিয়ে দিতে চান না, দাঁড়িয়ে দিয়ে দিতে চাই। আমি শুনেছি তো এতক্ষণ আলোচনা যে আপনাদের দাঁড়িয়ে হয়ে গেছে। নো, আপনি কিসের জন্য দাঁড়িয়ে দিবেন? আপনারা রাজনৈতিক দল করতে চান, করেন না ভাই। এই ফেব্রুয়ারি মাসে আপনি দলটা ডিক্লেয়ার করেন। রাজনীতিবিদরা যখন এইভাবে ট্যাগ দিবে যে তোমরাই ছিলা হেলমেট বাহিনী, তখন তো অবশ্যই তাদের সাথে কথা বলতে। এখানে তো এই আলোচনা হয় না। না আমি পূর্ববর্তী রেফারেন্স আমি রেফারেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। টক শোতে আপনি বলা উচিত ছিল। না এখানে এই যে আমরা একটু শুনে আসি, আমরা একটু শুনে আসি। আমরা ছাত্রলীগের অভ্যন্তরে যদি সার্জিস আলম আজকে বলে যে আমি ছাত্রলীগ করেছিলাম, যে ছাত্রলীগের অভ্যন্তরের থেকে, তাদের ছায়ার নিচের থেকে, আমাদের তখন অন্য কোনো উপায় ছিল না এবং আমরা এই রাজনীতিটা করেছি বলেছেন উনি, তখন আপনি ছাত্রলীগের হেলমেট বাহিনীতে কে কে ছিল এটা তো আমরা জানি না, হেলমেটের পিছনে চেহারা দেখা যায়নি। তখন একজন যদি এরকম মন্তব্য করে, সার্জিস আলম নিজেই হেলমেট বাহিনীতে ছিল না, এটা তো স্পেসিফিক সার্জিস আলমকে মন্তব্য তিনি করেননি, তাই না? তিনি আমাকে টার্গেট করে করেছিলেন, সেটার উদ্ধৃতি। ওইটা কোনো ইস্যু না। এটা তো ন্যারেটিভ দাঁড় হবে, এটা বড় ইস্যু। কেন ইস্যু না? ওইটা আপনি ওই আলোচনা শেষ করবেন। আমাদের এখানে আলোচনা, আমরা তো কেউ আপনাকে বলিনি যে আপনি হেলমেট বাহিনীতে ছিলেন। বিএনপির একজন গণ্যমান্য সিনিয়র নেত্রী বলেছেন এই জায়গাতে জি, ওটা আমাদের ইস্যু হচ্ছে আজকে আমরা এই যেটা প্রধান ইস্যু, যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখান থেকে রাজনৈতিক দলগুলো কি শিখলো বা শিখলো কিনা, তাই না? এখন যে শিক্ষাটা নিতে হবে, সেই শিক্ষাটা রাজনৈতিক দলগুলো নিচ্ছে কিনা এটা তো আপনারা নিজেরাই বলছেন। যে তারেক জিয়ার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, তাদের যে 31 দফা সব দলের, এটার মধ্যে যে সংস্কারের প্রস্তাব, সেগুলো তো ঠিকই আছে। এবং আমাদেরকে তো একটা, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা বিপ্লবী সরকার। তারা তো তারেক জিয়াকে ওন করছে, বিএনপিকে ওন করছে না। বিএনপিকে এটা তো উনাদের ওন করার ব্যাপার না। বিএনপি তো উনাদের পার্টি না, উনারা ওন করবে কেন? উনারা তো নিজের পার্টি করবেন।
সেই পার্টিকে ওনারা ওন করবেন। আমি কিন্তু একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দলগুলোকে তো স্যার একজন নাগরিক বিচার বিশ্লেষণ তো করতে পারে। ওনারা এখন তো নাগরিক নাই, আর ওনারা কি? ওনারা এখন রাজনৈতিক নাগরিক, মানে নাগরিক আমি যে কোনো দল করি না। উনি তো বিএনপির নাগরিক, উনি এলডিপির নাগরিক, ওনারা দল করবেন, ওনারা ওখানকার নাগরিক। ওই যে উনি আছেন, উনি হয়তো নাগরিক, আপনি সবাইকে নাগরিক, ওনারা দল করবেন, ওটা রাজনৈতিক দল 49তম বা 50তম রেজিস্টার্ড পার্টি হবে, সেই পার্টি যাবে, মাঠে যাবে, পার্টিটা জনগণকে কনভিন্স করবে, তাদের একটা কর্মসূচি থাকবে, এবং সেই কর্মসূচি বিএনপির যেরকম আছে, অন্যান্য দলের জামাতে ইসলাম এবং আরও দলের আছে, তারাও একটা কর্মসূচি দিবেন। সেই কর্মসূচির ভিত্তিতে জনগণ যাদেরকে গ্রহণ করবে তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এবং এই জায়গায় একটা পরিষ্কার জিনিস করতে হবে যে কখন আমরা নির্বাচনটা করতে পারবো। আমরা তো বছরের পর বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারবো। সেটা সরকারের যে পক্ষ থেকে যে বক্তব্য স্যার, সেটা আপনারা স্পষ্ট হতে পারছেন কিনা? সরকার তো ক্লিয়ার করছে। আমি একটু আগে তো বলছি যে অল্প কিছু সংস্কার, এটা তো আমি এখনো জানি না, এটা ডক্টর ইউনূস জানেন কিনা সেটা উনাকে। না, নির্বাচনটা কবে নাগাদ হতে পারে সেটা তো সরকারের অল্প কিছু সংস্কার, এটা আগে ঠিক করতে হবে। আমরা অল্প কিছু সংস্কার বলতে কোন কোন সংস্কারে আমরা ঐক্যমত্যে পৌঁছলাম? ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে পৌঁছতে হবে, অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে সবাই মিলে পৌঁছতে হবে যে আমরা এই সংস্কারগুলো করে ফেলতে চাই। আপনি ধরেন নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচন কমিশন তো বলেছে দে আর রেডি, তাদের ভোটার লিস্ট রেডি, তারা যে কোনো সময় নির্বাচন যখনই সরকার বলবে তখনই তারা করতে পারবেন। এবং নির্বাচন কমিশন তো আর একটু বাড়তি বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে না, আগে হলো জাতীয় সংসদের নির্বাচন হবে। তো নির্বাচন কমিশন তো এটা ডিসাইড করতে পারে না, সেটা আরেকটা জায়গা। তো তারা তো রেডি, সুতরাং আপনি যখন রেডি হবেন, সরকার যখন রেডি হবে, সরকার যখন মনে করবে যে এখন নির্বাচন করার সময় হয়েছে, তখন করতে পারবে। এবং এই যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করা খুবই সম্ভব, খুবই সম্ভব, একেবারে অসম্ভব কোনো বিষয় না। এবং আমার মনে হয় যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনটা করে ফেলার জন্য সকলের সাথে আলোচনা শুরু করা দরকার। সংস্কারের তো 4টা কমিটি গঠন করা হয়েছিল, তারা তো রিপোর্ট দিয়েছে। এখন পর্যন্ত কি রাজনৈতিক দলের সাথে বা ওই যে ছাত্র, স্যার 4টা না আরো বেশি সংস্কার, 4 জন অলরেডি রিপোর্ট দিয়েছে, যারা প্রতিবেদন দিয়েছে তাদের 11টা-12টা সংস্কার কমিটি 4টা রিপোর্ট সাবমিট করেছে। এবং ইম্পর্টেন্ট সংস্কার কমিটিগুলো যেগুলোর সাথে নির্বাচনের সরাসরি সংযোগ আছে, হ্যাঁ সরাসরি সংযোগ। এইটা নিয়ে তো গত কয়েকদিন হয়ে গেল, 15 দিনের মতো পার হয়ে গেছে। কই আমরা তো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা দেখছি না। আলোচনা তো শুরু করতে হবে, বা ছাত্র যারা আন্দোলন করেছেন তাদের সাথে কোনো আলোচনা তো দেখছি না। আলোচনা করেন, করে ঠিক করেন, ঠিক করে একটা ডেট ঠিক করেন, তাহলে তো এই বাহাসগুলো আর হয় না। বাহাসগুলো হয় না। বললাম সত্যি অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ সাইদ। আমি আপনার কাছে আসতে চাই যে ঘোষণাপত্রের একটি প্রসঙ্গ, সেটি কেন হচ্ছে না সেই জায়গাটি নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে এই বিষয়। পাশাপাশি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এবং সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু আমরা ভিন্নতা দেখছি। এবং নির্বাচন কমিশন যা বলছে সেটি আবার কোনো রাজনৈতিক দলের হয়ে সে বলছে কিনা সেই অভিযোগও কিন্তু মাঠে আছে, শুনতে চাই। ধন্যবাদ। আমি স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করা দরকার। তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই টাইমে আমি যখন কথা বলবো এই জায়গায় যাতে ইন্টারফারেন্সটা না হয়। অনেক উত্তপ্ত পরিবেশ ছিল। এবং আমি কয়েকটা অভিজ্ঞতা দিয়ে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই 16-17 সেশনের স্টুডেন্ট ছিলাম, 17 সাল থেকে অনেকগুলো আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে পার্টিসিপেট করেছি। 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলন তো বটেই, ততদিন আমার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ইন দ্য মিন টাইম ইলেকশনগুলোর আগেও বাংলাদেশে কি রোমহর্ষক ঘটনাগুলো হয়েছে এই অভিজ্ঞতাও কিন্তু বহু মানুষের আছে। এবং এই জায়গায় না একটা সংকটের জায়গাটা আছে। আমরা বোধহয় আমাদের বয়সের দোষও হতে পারে যে আমরা রাজনীতিটাকে T20 ম্যাচ মনে করি। রাজনীতিটা আসলে একটা টেস্ট ম্যাচ, আমাদের একটু ধীরস্থির হওয়াটা উচিত। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সবকিছু এই জায়গায় রাজনৈতিক দল যদি মনে করে তারা করেছে এটাও সঠিক না, ছাত্ররা যদি মনে করে আমরাই সব করেছি এটাও সঠিক না। আমার কাছে মনে হয় বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকেরই অবদান হলো এই জুলাই একদিনেও আসে নাই। বিগত 15 বছরে স্পেসিফিক্যালি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা আন্দোলনে মানুষকে পিটিয়ে মেরে ফেলে লাশের পর নৃত্য করা, পিলখানা ট্র্যাজেডির কথা যদি বলি, শাপলা চত্বরের কথা যদি বলি, 2014 সালের ইলেকশনের আগে পরের কথা যদি বলি, 18 সালের ইলেকশনের আগে পরের কথা যদি বলি, 2022 সাল থেকে শুরু করে 23 সালের 28 অক্টোবর পর্যন্ত যে ক্র্যাকডাউন চলেছে, এই প্রত্যেকটা স্ট্রাগলের সমভাবে মূল্য আছে। তাতে ঘোষণাপত্র কতটা প্রয়োজন? এই জায়গাতে আসার আগে এই প্রেক্ষাপটটা আলোচনা করা খুব জরুরি, কারণ যে উত্তপ্ত পরিবেশ ছিল সেই ব্যাপারে আমি খুব একটা স্বস্তি ফিল করিনি, খুব একটা অস্বস্তি ফিল করছিলাম। কারণ আন্দোলনটা সবাই একসাথে করার পরে এই জাতীয় বাকবিতণ্ডা হওয়াটা একদমই অনুচিত ছিল। আমার জায়গা থেকে আমি নৈতিক দায়িত্ব ফিল করছি এই কথাটা বলার। একটা দেয়াল ভাঙতে যদি 100টা আঘাতের দরকার হয়, 100তম আঘাতে ধরেন দেয়ালটা ভেঙে গেছে,
এই টাইমে আপনি বলতে পারেন না এই দেয়ালটা শুধুমাত্র 100তম আঘাতেই ভেঙেছে। 1 নাম্বার থেকে শুরু করে টানা 99টা আঘাত, প্রত্যেকটা আঘাত। কিন্তু আমরা তো আপনি যথার্থ বলেছেন, এখন তো আমরা দেখছি বিপ্লব ভাগাভাগির প্রতি বিপ্লব। 5 তারিখের পরবর্তীতে এসে যে জায়গাটা দরকার ছিল, আমার কাছে মনে হয় এই জায়গাটা সংকটের জায়গাটা হয়ে গেছে। রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা অনেক বেশি সহনশীল, তারা কিন্তু খুবই সিরিয়াসলি ছাত্রদেরকে ওন করেন। দলের সর্বোচ্চ নেতৃবৃন্দদেরও আমি দেখেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের বক্তব্যে অবশ্যই একটু অবজ্ঞার কথাটা আছে। আবার একই সাথে আমাদের জায়গা থেকে অনেকের বক্তব্য শুনলে মনে হয় যেন আমরাই সব করেছি, এটাও অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার। এই কালচারটা হওয়া উচিত ছিল না। তারপরে ঘোষণাপত্রের কথা যেটা বললেন, চুপ্পুর ইস্যু বললেন, এবং আরো অনেকগুলো জায়গায় আপনার কি মনে হয় যে জায়গাগুলো হওয়ার কথা ছিল এইভাবে যদি হতো, স্পেসিফিক্যালি যে ধরনের সংকটটা তৈরি হতো সেটা মোকাবেলা করার মতো ক্যাপাসিটি এই সরকারের ছিল না? তার মানে কি এই জায়গায় বলতে হবে আমার, আপনি যখন বলছেন ঘোষণাপত্রের কথা, ঘোষণাপত্রের ড্রাফটটা আপনি দেখেছেন? ওই ড্রাফটটা যদি হতো, ওই জায়গা থেকে আর্মি, পুলিশ এবং প্রত্যেকটা জায়গার আপত্তি তোলার জায়গাটা ছিল। এবং আপনি ঘোষণাপত্রটা যখন আসবে, ধরেন আমি যেটা এক্সপেক্ট করি, অবশ্যই এই ব্যাপারটা আমাদের সংবিধানের যেমন একটা প্রস্তাবনা থাকে না, আমি নিজে আইনের ছাত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রস্তাবনার যে পার্টটা আছে 1971 সালের প্রস্তাবনা যেটা আছে, আপনি যদি দেখেন 1971কে খুবই চমৎকারভাবে ধারণ করা আছে। নতুন সংবিধান যদি কোনো অর্থে পুনর্লিখিত করা হয়, কোনো অংশে সংশোধন করা হয়, যাই করা হোক না কেন, এইটারও কিন্তু লেজিটিমেসি তখনই আসে যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট, দ্যাট মিনস পিপলস ম্যান্ডেট নিয়ে যারা আসে তারা এই কাজটা যাতে করতে পারে। এবং সেই জায়গাতে না 2024-এর গণ অভ্যুত্থানকে খুবই সুস্পষ্ট ভাষায় অন্তর্ভুক্ত করা উচিত। শুধু 2024 না, আমার কাছে মনে হয় জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা 1971, 1990 এবং 2024, এই পুরো ব্যাপারগুলো সংবিধানের প্রিএম্বলের ভেতরে অবশ্যই আসা উচিত। এই প্রশ্নে সাইদ আব্দুল একটু শুনতে চাই যে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এবং সরকারের বক্তব্য একটা ভিন্নতা আমরা লক্ষ্য করি, কারণ কি? আসলে অনেক বেশি ভিন্নতা আমি দেখিনি। তার কারণ কি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছে, যদি কম কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে ইলেকশন হবে, যদি বেশি সংস্কার চায় পরের বছরের মানে 2026 সালের জুনের ভেতরে ইলেকশন হবে। এর ভেতরে কিন্তু বক্তব্য অনেকভাবে এসেছে এবং ইলেকশন কমিশনার যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু একটা দিক থেকে খুবই ভ্যালিড। বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা যেটা, ওই যে জুন জুলাইয়ের যে কথাটা বলছেন যে বন্যার একটা টাইম হয়, বন্যার টাইম হলে কিন্তু একই দিনে ইলেকশন করাটা খুব মুশকিল হয়। এবং আরেকটা যেটা ব্যাপার, এই যে কম কম সংস্কার বেশি বেশি সংস্কার, 6 মাস পরে কি কি সংস্কার হলো, এই ব্যাপারটা জাতির সামনে পরিষ্কার করার দরকার ছিল। মানে আপনি ঢাকা ক্লাবের অল্প কয়েকজন মানুষ নিয়ে বসে থেকে যা খুশি তাই বলবেন এবং দেশের মানুষ চুপচাপ বসে থাকবে, যদি সেটাই হতো 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে? হয় নাই, বরং এইটা নিয়ে প্রচুর অভিযোগের জায়গা আছে। ভুলভাল নিয়োগ হচ্ছে না, এই নিয়োগের জায়গার দায়িত্ব ছাত্রদের না, এই নিয়োগের দায়টা রাজনৈতিক দলের না। তাহলে এই নিয়োগগুলো কারা দিচ্ছে? পিএসসি নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে, কারা দিচ্ছে বলুন? অবশ্যই এই সরকারই দিচ্ছে এবং এটা কালেকটিভলি ক্যাবিনেট দায়ী, এর জন্য রাজনীতিবিদরা দায়ী না। কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন এই সরকারের একটা দোষ যেটা দেখছি, রাজনীতিবিদদের কাঁধে বন্দুক রেখে গুলি করার একটা হ্যাবিট দেখতে পারছি। এই ব্যাপারটা অনুচিত। আমার কাছে যেটা মনে হয়, অনেক জায়গায় দ্বিমতের জায়গা থাকতে পারে, ছাত্রদের জায়গা থেকে, রাজনীতিবিদদের জায়গা থেকে, কিন্তু কালেকটিভলি শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যেটা, এটা হওয়াটা পসিবল। আমাদের জায়গা থেকে ধৈর্যশীল হওয়া উচিত। দুই জায়গাতে আমরা ঐক্য দেখছি। আমি সাইদ আব্দুলের প্রশ্নটা রাখতে চাই, ভারতের বিষয়ে একটা ঐক্য দেখছি আর আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য দেখছি, কিন্তু নিজেদের সংশোধনের প্রশ্ন যদি ঐক্য বা ঐক্যমতে না আসে তাহলে এই দুই ঐক্য দিয়ে আমরা কি করব? নিজেদের সংশোধনের প্রশ্নে অবশ্যই ঐক্যের দরকার এবং দলগুলার ভেতরেও ডেমোক্রেটিক প্র্যাকটিসটা খুব বেশি মাত্রায় জরুরি। দলগুলা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় চেঞ্জ হওয়াটা জনগণ যতটাই এক্সপেক্ট করেছিল এখন পর্যন্ত মার্ক না, কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে তাদের কথাবার্তা খুবই আশাব্যঞ্জক। আমরা আশাবাদী হতে চাই। অ্যাট দ্য সেম টাইম ছাত্রদের একটা দল হওয়াটা বাংলাদেশের জন্যই খুব বেশি মাত্রায় জরুরি। কারণ আওয়ামী লীগকে যারা ধরেন যে বিএনপিকে ভোট দিবে না, যারা জামাতকে ভোট দিবে না, বাংলাদেশে যে আর একটা দল গড়ে ওঠে, তাহলে তো এটা ডেমোক্রেসির জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। কিন্তু এটা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোকে শত্রু বানানো, সবসময় শত্রু ভাবাপন্ন কথাবার্তা বলা, এগুলো খুব একটা যৌক্তিক কোনো যৌক্তিক হিসাবে মনে করছেন না সাইদ মুস্তাফিজ? জি, আমরা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে বলতে চাই যে মানে আমরা তো অবশ্যই যে বিদ্যমান দলগুলো আছে তাদেরকে শত্রু জায়গায় কখনোই ভাবিনি, বরঞ্চ আমরা চেয়েছি, কিন্তু আলোচনায় তো একটা খোঁচা দিচ্ছেন, এটাই তো অসুবিধা। আমরা তো চেয়েছি বারবার একটা ঐক্যমতের জায়গা তৈরি হতে, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেকটা বিষয়ে আসলে তাদের ওই মানে সাহায্যের জায়গাটা আমরা পাইনি। তো সেই জায়গা থেকে আমরা আসলে মনোকষ্টে আছে, আমরা ব্যথিত হয়ে আছি। জি, সেই জায়গাতে তখন এই কথাগুলো আসছে যে কেন আসলে তারা আমাদেরকে ওই সাপোর্টটা দিচ্ছে না। তারা মুখে বলছে যে আমরা আসলে ন্যাশনাল ইস্যুতে বাংলাদেশ প্রশ্নে সবাই এক, কিন্তু আমরা আসলে পারতপক্ষে দেখছি যে আসলে সেই জায়গাটা না। কিন্তু সাইদ মুস্তাফিজ, এই জায়গাটা আমরা যতটুকু আলোচনা দেখছি যে বিএনপির
চেয়ারম্যান কিংবা বিএনপির পক্ষ থেকে সিনিয়র নেতৃবৃন্দ তারাও কিন্তু বলছে যে আপনারা এখনো দল ঘোষণা করেননি, নামও আমরা জানি না, কিন্তু তারা কিন্তু আগে থেকেই একটা স্বাগত জানিয়ে রেখেছে যে একটা রাজনৈতিক দলকে তারা স্বাগত জানায়। তাহলে তারপরও একটা শত্রু খেলা কেন? না, আমরা তো কোনো শত্রু খেলা খেলছি না। আপনি দেখেন যে যতগুলো বিষয় বললেন, চুপ্পুর ইস্যু, তারপরে জুলাই ঘোষণাপত্র, কোনো ইস্যুতেই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যাইনি, বরঞ্চ আমরা একটি ঐক্য চেয়েছি। সেখানে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটা ডায়লগের আলোচনার একটা জায়গা তৈরি করেছে, আমরা সেই জায়গাগুলোতেও সমানভাবে আমরা গিয়েছি এবং আমরা চেয়েছি যেন এই জায়গাগুলোতে আমাদের একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়। আমাদের তো তাদের বিপক্ষে কোনো জায়গা নাই, কিন্তু যখন আমরা দেখছি বা প্রত্যেকটা বিষয়ে আমাদের সাথে তারা একটা বিরোধের জায়গা তৈরি করছে এবং তারা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটি রোডম্যাপই বারবার দেখাচ্ছে। কিন্তু তারা তো বলছে যে যৌক্তিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, তারা তো সংস্কারকে এড়িয়ে যাচ্ছে না। আপনি যদি দেখেন, আপনাদের মহাসচিব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীর মুখেই চলে আসছে যে আমাদের এই মাসের মধ্যে লাগবে, 3 মাসের মধ্যে দিতে হবে বা 2 মাসে দিতে হবে, এরকম কথাও কিন্তু আসছে। অবশ্যই আসছে। তাহলে আপনারা কি বলছেন যে যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন হবে? কি যৌক্তিক একটা পরে আবার সরে আসলো দ্রুত সময়? প্রথমে আমি বলি, এটা 5ই আগস্টের এই পরিবর্তনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, আমাদের রাজনৈতিক দলগুলোর একটা প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা পরিপূর্ণ সংলাপ হবে এবং সেই পরিপূর্ণ সংলাপের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। যখন এটা কিন্তু প্রধান উপদেষ্টা বারবার আমাদের সাথে যতবারই ওনাদের দেখা হয়েছে, কথা হয়েছে, এই কথাটা কিন্তু ওনাদের পক্ষ থেকে এসছে, কিন্তু এখনো কিন্তু পরিপূর্ণ সংলাপ হয়নি। আজকে যে কথাটা বলছে যে আমাকে, যেটা সাহেব মুস্তাফিজ বললেন যে তাহলে আমাদের 2 মাস 3 মাস, আমরা যদি চাইতামই তাহলে হাসিনার পতনের 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাইতাম, সেটা চাইনি। কারণ হাসিনা গত 15 বছরে এই রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে এবং সেখানে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বা একটা নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করার জন্য আমাদের সংস্কার প্রয়োজন। ওনারা বারে বারে বলেন যে বিএনপি বারবার শুধু নির্বাচন বলছে। বিএনপির আগে সংস্কারের কথা কে বলেছে? 2016 সাল থেকে বিএনপি সংস্কারের কথা বলে আসছে। 2017-তে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 উপস্থাপন করেছেন, ওটার মধ্যে সংস্কার আছে। 2021 সালে বিএনপি 27 দফা দিয়েছে। 2022 সালে এসে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে 31 দফা দিয়েছে। একেবারে ছোট্ট প্রশ্ন, সেটা নির্বাচন যদি দেরি হয় তাতে লাভ হবে কার? জনগণের, এই অর্থে যে সংস্কার ভালো হবে, জনগণ উপকৃত হবে, নাকি কোনো একটা রাজনৈতিক দল উপকৃত হবে? আমি এসে আসছি, আপনি খোঁচায় কথাটা বের করতে চান তো আমি বলছি, আমরা জানতে চাই, বের করতে চাচ্ছেন আপনি, আমি বলছি, আমাকে সময় দেন, আমি বলছি। তো এখন আমরা যে কথাগুলো বলছি যে আজকে যারা সংস্কারের কথা বলছেন, এটা কিন্তু সেই সময় তারা সংস্কারের কোনো কথা তারা বলেন নাই। আমরা বলেছি দ্রুততম সময়, যৌক্তিক সময়ের মধ্যে, দ্রুত না, যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময়টা নিশ্চয়ই 1 বছর বা 1.5 বছর নয়। আজকে যৌক্তিক সময়টা যদি অযৌক্তিক সময়ে পর্যবসিত হয় তাহলে কিন্তু জনগণ আপনার ধৈর্য হারা হয়ে যাবে। আজকে এই যে আপনি বললেন যে যদি দেরিতে নির্বাচন হয় তাহলে কি হবে? দেরিতে নির্বাচন হলে 2টা জিনিস হবে। কে লাভবান হবে? পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং তাদের আধিপত্যবাদী যে শক্তি, তারা লাভবান হবে। আর দ্বিতীয়ত হবে বাংলাদেশের জনগণ লুজার হবে। তাদের যে দৈনন্দিন যে সমস্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার কর্মস্থলে তাদের যে নিরাপত্তার অভাব, তার যে চাকরির অভাব, তার যে বেকারত্ব, আপনার দেশের যে আপনার দৈনন্দিন যে চাহিদা, এগুলো তো এখনো একটাও রাজনৈতিক দলের সরকার আসলে সব সমাধান হয়ে যাবে। রাজনৈতিক দলের সরকার আসলে অবশ্যই সেটা সমাধান হতে বাধ্য। আমি বলি আজকে আসলে তারা কতটা সমস্যা সমাধান করেছে? অতীতে আপনারা ক্ষমতায় ছিলেন, আমরা অবশ্যই সমাধান করেছি। অবশ্যই সমাধান। কয়টা সমাধান চান? 5 বার দুর্নীতিতে তখন বাংলাদেশ হয়তো চ্যাম্পিয়ন ছিল। এটা আওয়ামী লীগের বয়ান, ওবায়দুল কাদেরের বয়ান আপনার মুখ দিয়ে আসছে। 5 বার না, 2000 আমি বলি আমরা 2001-এ ক্ষমতায় আসলাম। 2000 সাল থেকে বাংলাদেশ আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। আজকে আপনার মুখ দিয়ে আওয়ামী লীগের বয়ান বের হলো, এটা দুঃখিত আমি বলার জন্য। আমাদের মুখে এখন যে কথাই আসছে সবই আওয়ামী লীগের বয়ান। সবই বলছি না, আমরা একটা রাজনৈতিক সরকার চাই। আপনি তো আমাদেরকে ঘায়েল করার জন্য কথাটা বললেন। আমি বলি রাজনৈতিক সরকার তো জনগণের কাছে দায়বদ্ধ। গতকালকে সন্ধ্যার পর থেকে আমরা টিভি স্ক্রলে দেখছি যে রাত 12টার পর থেকে রেল চলাচল বন্ধ হয়ে যেতে পারে। রাত 10টার থেকে আমাদের শিমুল বিশ্বাস সাহেব চেষ্টা করছেন
উপদেষ্টা মহোদয়কে মানে পাওয়ার জন্য তা ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি ঘুমিয়ে গেছেন, ওনার তো কোনো দায়বদ্ধতা নাই, ওনাকে তো কেউ জানায় নেই। এবং রেলের এই যে সংকটের সমাধানটা শেষ পর্যন্ত কিন্তু আপনার বিএনপি করতে হয়েছে। যে কোনো সরকারের রাজনৈতিক দলের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রতিনিধিত্ব উদ্যোগটা কারা নিয়েছে, উদ্যোগটা তো শিমুল বিশ্বাসের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যে উদ্যোগটা সরকারের পক্ষে নেওয়া দরকার ছিল, যেটা সরকারের পক্ষে আমি আপনাকে বলি, আপনার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলো আমরা কণ্ঠে মিলিয়ে কেন বলতে পারছি না যে সরকারকে আরো গতিশীল করার জন্য, সরকারকে কেন বলতে পারছি না দ্রব্যমূল্য করার জন্য, কেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন থেকে কেন শুনতে হচ্ছে যে আমরা দুর্নীতিতে কেন শুনতে হচ্ছে যে আমরা এটা ট্রাক সরাতে পারি না, এই বিরোধটা কেন সৃষ্টি হচ্ছে এবং এই বিরোধের ফলটা কে ভোগ করবে? শেখ হাসিনা যেমন বলতো যে সব শেখ হাসিনার আমিত্ব এখন কারোর মধ্যে ভর করছে, কাদের মধ্যে দেখছেন? আমি কিছু সংখ্যকের মধ্যে দেখছি আমিত্বটা এই বিরোধটাই কিন্তু আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। এবং আমি আমি না শুধু আমরা সবাই এটা দেখতে পাচ্ছি যে সবসময় বিএনপির তরফ থেকে শেখ হাসিনার বিচার এই কথাটি আসছে, কিন্তু কখনোই এই জিনিসটা কিন্তু আসলে খুব কম আসছে। রাজনীতি করার অধিকার কতটুকু রাখে এই বিষয়টা আমি যেটা বলবো যে তরুণ এবং প্রবীণদের এই যে গ্যাপটা উনি স্যার আমি শেষ করি যে আমরা যখন কথা বলি তখন আমরা কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলোর সাথে আপনারা হয়তো পরিচিত না, যেমন দৌড়ে যাওয়ার বিষয়টা মানে হচ্ছে দ্রুত যাওয়া, হয়তো সেটা ওই আলোচনা আমরা আর যেতে পারবো না ভাই, সময় নেই। জি সাহেব মুস্তাফিজ অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটাই কিন্তু আপনাদের বুঝতে ভুল, নিশ্চয়ই সেটা আরো বড় আলোচনা আপনারা এটি সমাধান হবে। সাহেব মুস্তাফিজ আপনি কিছু যোগ করবেন কিনা ভাই? ক্যান্টনমেন্ট থেকে গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হবে, শেষ করতে হবে। শহীদ বলতে চাই আসলে আমরা যেই রাজনীতিটা করতে চাই, বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চাই, কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো আদর্শের জায়গা না, শুধুমাত্র বাংলাদেশপন্থী একটা রাজনীতিতে মানুষ থাকবে, জায়গা তৈরি হবে এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। অসংখ্য ধন্যবাদ সাহেব আব্দুল্লাহ। একটা মিথ বোধহয় ভাঙাটা খুব বেশি মাত্রায় জরুরি, যেটা সবসময় বলা হয় যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আওয়ামী লীগের সুরে এটার কথা বলা হয়। তার কারণ হলো ওই ইলেকশনটা হয়েছিল 1 অক্টোবর 2008 সালে এবং বিএনপি ক্ষমতায় আসে তারপরে ওই বছরের শুরু থেকে বিশাল বড় একটা অংশ ক্ষমতায় ছিল কারা আওয়ামী লীগ, এবং ওই প্রথমবারের মতো যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব সেটা বাংলাদেশ আওয়ামী লীগের। এই তথ্যটা বোধহয় যে সবার মনে রাখাটা ভালো। রাজনীতির ডিবেট থাকবে, তবে এটা হেলদি ডিবেট হওয়া উচিত এবং সামনের দিনে দলগুলোরও সংস্কার হোক, সেই ডিবেট যাতে আমাদের ভালো কিছু এনে দেয়, ভালো কিছু এনে দেয়, ভালো হোক, আওয়ামী মুক্ত একটা ভালো বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আবু আলম শহীদ খান। আবু আলম শহীদ খান স্যার শেষ মন্তব্য কি বলবেন? আমাদের আসলে মোটা দাগে 3টা জায়গায় তো ডিবেটটা হচ্ছে। একটা রাষ্ট্রপতির অপসারণ, জি বিএনপি সঙ্গত কারণে রাজি হয়নি এবং বিএনপি এটা রাইট হোল্ড করে, কিন্তু বিএনপি একটা দল এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া সে বলতেই পারে যে আমি এই অপসারণটা চাই না। এটা ছাত্ররা চাইতে পারে, ওনারাও চাইতে পারেন, ওনাদের একটা রাইট আছে। তারপরে জুলাই ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্রের ব্যাপারে উনি যেটা বলছেন একদম কমপ্লিটলি ক্লিয়ার। এই ঘোষণাপত্রে যা ছিল সেটা একটা দেশের মধ্যে একটা সংকট সৃষ্টি করতো। বিএনপি খুবই ম্যাচিউরড ওয়েতে এই ঘোষণাপত্রে রাজি হয়নি। নির্বাচন সংস্কার এবং এই নির্বাচন সংস্কার নির্বাচনের ব্যাপারে তো আমাদের কথাবার্তা চলছে, সেখানেও আপনারা মনে করতে পারেন যে বিএনপি আপনার সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায়, কিন্তু নির্বাচন তো একটা সময় হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটাকে আমাদের মাথায় আনতে হবে, আমরা কিভাবে এগুলো করব। একটা বিষয়ে তো বিএনপি আপনাদের সাথে একমত, আপনারা একটা রাজনৈতিক দল করছেন এবং আপনাদেরকে সাপোর্ট দিয়েছে, বলছে আগাম সাপোর্ট, অভিনন্দন। আমিও আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, অভিনন্দন। আপনাকে রাজনৈতিক প্রক্রিয়া আসতে হবে না, আমি সাপোর্ট দিচ্ছি যে সিদ্ধান্তের ব্যাপারে সাপোর্ট। এখন ওনারা দল করবেন, তারপর দলেও যিনি বলছেন আদর্শ থাকবে না জনগণ থাকবে, আরো ম্যাচিউরড কথা বলতে হবে। দল যদি থাকে দলের অবশ্যই আদর্শ থাকতে হবে, দলের ঘোষণাপত্র থাকতে হবে, দলের গঠনতন্ত্র থাকতে হবে, সেটা দিয়ে তো আপনি আমাকে সেলিম ভাই কি যুক্ত জনগণের জায়গাটা আমরা জনগণের বাস্তবায়ন করতে ধারণ করবেন, কি নিয়ে ধারণ প্রত্যেকটা ব্যাপারে আমরা গত 15 বছর যে কথাটা বলে গেছি, আমরা একটা আহ্বান জানিয়েছি দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনারা বাংলাদেশকে অশান্ত রেখে, বঙ্গকে অশান্ত রেখে কঙ্গোতে শান্তি রক্ষা করতে যাবেন না।
আইয়ুব খানের পতন হয়েছে যখন ইয়ে খান বিদ্রোহ করেছে, আপনার এরশাদকে চলে যেতে হয়েছে যখন আপনার এই জেনারেল আমরা একদম শেষের দিকে সবাই যার যার জায়গা থেকে দৌড়ে যাওয়ার ব্যাপারটা যেটা বলেছে জেনারেল ওয়াকার সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জাতি রক্তপাতহীন একটা, মানে যতটা রক্তপাত হওয়ার ইয়ে ছিল অনেক রক্তপাত হয়েছে, তারপরও সেনাবাহিনী দেশপ্রেমিকতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি যে এখন আমরা মনে করি যে এখন কি বলবেন সেনাবাহিনীর প্রতি দ্বন্দ্ব সংঘাত এই জায়গা থেকে যাতে ভালো কিছু হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমি বলি শুনেন, রাজনৈতিক বিভাজন থাকবে, আদর্শিক বিভাজন থাকবে না। যেমন কিছুদিন আগে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির সাহেব বলেছেন যে রাজনৈতিক বিভাজন থেকে দূরে সরে আসতে হবে। রাজনৈতিক বিভাজন থেকে দূরে সরে আসলে তো এটা বাকশাল হবে। রাজনৈতিক বিভাজন থাকবে, আদর্শিক বিভাজন থাকবেই, সেটা তো আমাদের এইটা যেন দ্বন্দ্ব সংঘাত না হয়, একটা ভালো ডিবেটের জায়গা তৈরি হয়। ডিবেট খারাপ নয়, ডিবেট খারাপ নয়, তবে এটা হেলদি ডিবেট। আমরা এটাই আশা করব যে যারা রাজনৈতিক দলগুলো আছেন এবং তরুণরা যারা আছেন সবাই মিলে আসলে নতুন একটা বাংলাদেশের জন্য আমরা কাজ করতে চাই। এটাই শেষ কথা, কিছু যোগ করবেন? আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত এবং বাকি এক্সিস্টিং দলগুলা যারা আছে তারা রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্টে ডিবেট করবে, সব করবে, ঝগড়া করবে, বাট কিছু পয়েন্ট যেগুলো আমাদের সবার জন্য হুমকি সেগুলাতে আমরা দিন শেষে এক থাকবো এবং ফেব্রুয়ারির জন্য সবাই প্রস্তুত থাকবো। ফেব্রুয়ারিতে নতুন করে আওয়ামী লীগকে নির্মূল করার। বারে বারে বলা হচ্ছে যে তরুণদের দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই তারুণ্যের শক্তিকে আমরা ওন করি। আমাদের দলে কি তরুণ নেই? আমরা কি তরুণ নই? আমাদের সেই তরুণ এই তরুণ তো আলাদা তরুণ ভাই, কোনো আলাদা তরুণ নয়। তরুণদের যে চেতনা, তার যে শক্তি, তার যে অন্তর্নিহিত যে আপনার মনোভাব, এটা সবই এক। আমরা এই দেশকে ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ। প্রেম আমাদের মধ্যে থাকতে হবে, অসংখ্য ধন্যবাদ। জাতীয়তাবাদ থাকতে হবে এবং দেশের প্রশ্নে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। দর্শক, শেষ করার আগে আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখেছেন আপনাদের প্রতিও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।